বং ভুতুরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নির্মাল্য রয়েছি আপনাদের সাথে। আজ আপনারা শুনতে চলেছেন দেবব্রত ভট্টাচার্যের লেখা নিশি রাতের আতঙ্ক, যেখানে সম্পূর্ণ গ্রাম বাংলার উপরে আপনারা সবাই ভৌতিক গল্প শুনবেন এবং প্রত্যেকটা মুহূর্তে থাকবে হাড় হিম করা ভয়ের পরিবেশ। এই গল্পের কথক প্রীতম। অন্যান্য চরিত্রে রয়েছে রমাকান্ত, রাজপ্রতাপ, নীল, বর্ষা, সঙ্গীতা, প্রীতম এবং আমি নির্মাল্য। গল্পের সাউন্ড ডিজাইন করেছে সায়ক এবং পোস্টার ডিজাইন করেছে সৌম্যদীপ। গল্পের সূত্রধর হিসেবে রয়েছি আমি নির্মাল্য। এই গল্পের কোনো ডিজিটাল কপি পাইরেসি করা আইনত অপরাধ। এই পাইরেসিকে আমরা সমর্থন করি না এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে একমাত্র বং ভুতুরে ইউটিউব চ্যানেল থেকেই এই সকল গল্প শুনবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, দেবব্রত ভট্টাচার্যের লেখা নিশি রাতের আতঙ্ক। অমাবস্যার রাত, চারিদিকে নিশ্ছিদ্র ঘুটঘুটে অন্ধকার। আর এই ঘন অন্ধকারের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে, এদিক থেকে ওদিকে দিকভ্রান্তের মতো প্রাণপণে ছুটছে একটি লোক, যেন কোনো কিছুর হাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে, যেন এটি তার বাঁচার শেষ সুযোগ। কিন্তু হঠাৎই কিছু একটার সাথে পাটা আটকে সজোরে মাটিতে পড়ে যায় লোকটি। কোনো বড় গাছের শেকড়ে পা আটকে যাওয়ায় পড়ে গেছে সে। হাঁটুর দিকটা বেশ জ্বলছে তার। এবার লোকটি আস্তে আস্তে হাঁটুর দিকটায় হাত দেয় আর বুঝতে পারে এভাবে পড়ে যাওয়ায় হাঁটুর নিচটা বেশ অনেকটাই কেটে গিয়েছে আর তার হাত ভিজে উঠেছে তাজা রক্তে। এবার কোনো এক অজানা আতঙ্কে আতকে ওঠে লোকটা। এ কি হলো? না না না, আর বোধহয় শেষ রক্ষা করা গেল না। এতক্ষণ না বুঝতে পারলেও এবার রক্তের গন্ধে সে ঠিকই আমাকে খুঁজে বের করে ফেলবে। না না না, আর বসে থাকা যাবে না, আমাকে উঠতেই হবে। নিজেকে বাঁচানোর একটা শেষ চেষ্টা আমাকে করতেই হবে। নিজের মনে এসব বলতে বলতেই কোনো মতে নিজেকে সামলে উঠতে চেষ্টা করে লোকটি। আর তার পরের মুহূর্তেই সে শুনতে পায় এক সরেলা নারী কণ্ঠ। আর লোকটি শুনতে পায় তার পেছন থেকে সেই নারী কণ্ঠ তাকে বলছে, কোথায় যাচ্ছ তুমি? আসবে না আমার কাছে? খুঁজবে না আমায়? লোকটি প্রবল ভয়ে কেঁপে ওঠে। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিচ্ছে যার থেকে পালানোর বৃথা চেষ্টা সে এতক্ষণ করছিল, সে নিজেই এখন তার সামনে দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই সে অনুভব করে একটা গরম স্যাঁতসেঁতে কিছু তার বুকের চারপাশে খেলা করছে। আর পর মুহূর্তেই সেই গরম স্যাঁতসেঁতে জিনিসটা ঢুকে যায় তার বুকের চামড়া মাংস ভেদ করে তার হৃৎপিণ্ডের কাছে, আর এক ঝটকায় ওপরে নিয়ে আসে তার হৃৎপিণ্ড। নিস্তব্ধ জঙ্গলের সকল নীরবতাকে ফালা ফালা করে জঙ্গলের মধ্যে এক মুহূর্তের জন্য শোনা যায় এক প্রবল হাড় হিম করা চিৎকার। আর পর মুহূর্তেই সব কিছু আবার আগের মতোই নিস্তব্ধ। একটি অয়েল ফ্যাক্টরির সয়েল ডিপার্টমেন্টের চিফ ইনচার্জ হিসেবে নতুন জয়েন করেছে রিক। এটি একটি বিদেশি ফ্যাক্টরি। বেশ কিছু বছর আগে পড়াশোনার জন্য সে লন্ডনে আসে। সেখানে সে সয়েল বা মাটি নিয়ে বিস্তর পড়াশোনা করে
আর পড়াশোনা শেষ হতে তার এই চাকরি, এটাই তার প্রথম চাকরি। তো রিকের জয়েনিং এর কিছুদিন পরেই ওপর মহল থেকে একটা বড় প্রজেক্টের জন্য অর্ডার আসে। রিক যেহেতু সয়েল ডিপার্টমেন্টের চিফ ইনচার্জ, তাই কোম্পানি থেকে আগামীকাল তাকে একটি মাটি খনন দলের ইনচার্জ হিসেবে সেখান থেকে বেশ দূরে থাকা একটি জঙ্গলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তাই সে সেদিন রাতে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরে আগামীকালের জন্য সব গোছগাছ করে রাতের খাবার খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়ে। রাতে সে হঠাৎ স্বপ্ন দেখে একটা গভীর জঙ্গল, কেউ একজন হাতে করে কাপড়ে মোড়া কিছু একটা নিয়ে খুব জোরে ছুটছে, যেন কোনো কিছু থেকে পালাচ্ছে আর বিড়বিড় করে কি যেন বলছে। এটুকু দেখেই ঘুমটা ভেঙে যায় তার। ঘুম ভেঙে উঠে তার এরকম অদ্ভুত স্বপ্নের কারণ সে বুঝতে পারে না। আর তখনই তার রুমে থাকা বড় দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে সে বুঝতে পারে ভোর 6টা বাজে। কাজের জন্য সময় মতো তাকে আজ ওখানে পৌঁছতে হবে। তাই এসব বিষয় নিয়ে আর বেশি চিন্তা না করে বিছানা ছেড়ে উঠে রেডি হতে চলে যায় রিক। রিক এরপর তার কাজের জন্য যথাসময় তার দলটির অন্য সবার সাথে জঙ্গলে চলে যায়। রিক এমনিতে খুব মিশুকে আর বিচক্ষণ প্রকৃতির ছেলে, তাই তার টিমের অন্যান্য সদস্যদের সাথেও হালাপ জমতে তার খুব বেশি বেগ পেতে হলো না। রিক যেহেতু নতুন, তাই এইবার টিমে রিকের সাহায্যের জন্য রিকের সাথে মিস্টার রিচার্ডকে পাঠানো হয়েছে। মধ্যবয়সী হাস্যজল একজন লোক মিস্টার রিচার্ড। রিকের সাথে মিশতে মিস্টার রিচার্ডের খুব বেশি সময় লাগলো না। জঙ্গলে তাদের কাজের জন্য নির্ধারিত জায়গায় পৌঁছতে পৌঁছতে তাদের টিমের প্রায় বিকেল হয়ে যায়, যার ফলে রিক ও মিস্টার রিচার্ড মিলে সিদ্ধান্ত নেয় যে আজ সকলে মিলে বিশ্রাম নিয়ে আগামীকাল থেকে পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে। সেই অনুযায়ী গাড়ি থেকে নেমে যে যার মতো নিজেদের থাকার জায়গায় চলে যায়। এই প্রজেক্টে শ্রমিকদের থাকার ব্যবস্থা করা হয়েছে তাদের প্রজেক্ট স্পট থেকে একটু দূরে জঙ্গলের বাইরে। আর জঙ্গল ছাড়িয়ে বেশ কিছুটা দূরে একটা একতলা বাড়িতে মিস্টার রিচার্ড আর রিকের থাকার ব্যবস্থা করা হয়েছে, কোম্পানি করে দিয়েছে। আর সেখানে তাদের রান্না বান্নার জন্য একজন স্থানীয় লোক ঠিক করা হয়েছে। শ্রমিকদের জঙ্গলের বাইরে তাদের ক্যাম্পে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে মিস্টার রিচার্ড আর রিক তাদের বাড়িতে পৌঁছল। সেখানে গিয়ে তারা দেখলেন একজন মাঝবয়সী লোক তাদের জন্য বাড়ির ভেতরে অপেক্ষা করছে। মিস্টার রিচার্ড ও রিককে বাড়ির মধ্যে ঢুকতে দেখে লোকটি মুখে একটা লম্বা হাসি টেনে তাদের দিকে এগিয়ে আসে। এরপর লোকটি তাদের সাথে কুশল বিনিময় এবং টুকটাক কথা শেষ করতে করতে মিস্টার রিচার্ড আর রিককে তাদের ঘর দেখিয়ে দিয়ে বললেন, আপনারা ফ্রেশ হয়ে নিন, আমি সামনের ঘরে আপনাদের রাতের খাবারের বন্দোবস্ত করছি। এটুকু বলেই লোকটা তার কাজে চলে যায়। কিছুক্ষণ পর রিক ফ্রেশ হয়ে সামনের ঘরে চলে আসে। সে দেখে মিস্টার রিচার্ড তার আগেই সেখানে চলে গিয়েছেন আর তার জন্য অপেক্ষা করছেন। এরপর তারা একসাথে খাওয়া শুরু করে। খেতে খেতে আগামীকালের কাজের বিষয়ে টুকটাক কথা বলে তারা। এবার খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। সারাদিনের জার্নিতে বেশ ক্লান্ত রিক, তাই নিজের রুমে এসেই দরজা বন্ধ করে বিছানার উপর তার ক্লান্ত শরীরটা এলিয়ে দেয় সে। এভাবে থাকতে থাকতে কখন যে সে ঘুমিয়ে পড়ে নিজেও বুঝতে পারে না। রিক, রিক, ঘুম থেকে ওঠো রিক, আমি এসেছি তোমার কাছে। হঠাৎ একটা অদ্ভুত নারী কণ্ঠে নিজের নামটা শুনে আস্তে আস্তে চোখ মেলে তাকায় রিক, কিন্তু কাউকে সে দেখতে পায় না।
নিজের মনের ভুল ভেবে সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। ফের একটু পর আবারও সে শুনতে পায় সেই নারী কণ্ঠ তার নাম ধরে ডাকছে। এবার রিক বেশ বিরক্তি নিয়েই চোখ খোলে, কিন্তু আবার আগের মতোই কাউকে দেখতে পায় না সে। এবার সে বিরক্তি ভরা কণ্ঠে বলতে শুরু করে, এখানে কি কেউ আছেন? কেউ কি ডাকছেন আমাকে? একবার প্লিজ বলুন। কেউ যদি এখানে থেকে থাকেন আর আমাকে যদি ডাকেন, তাহলে প্লিজ সামনে আসুন, সামনে এসে কথা বলুন। কি হলো, কথা শুনতে পাচ্ছেন না? কেউ কি আছেন এখানে? কিন্তু ওপার প্রান্ত থেকে কোনো উত্তর আসে না। পরিবর্তে রিকের ঘরের মাঝে দেখা যায় এক ধোঁয়ার কুণ্ডলী। এ কি, এত রাতে এত ধোঁয়া কোথা থেকে আসছে তার ঘরে? কিন্তু রিক কিছুক্ষণ ধোঁয়ার দিকে তাকিয়ে থাকার পরেই বুঝতে পারে যে সেই ধোঁয়ার কুণ্ডলী আস্তে আস্তে এবার একটি অবয়বে পরিণত হচ্ছে। আর এটি একটি নারী অবয়ব। অবয়বটি ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকে। আর এবার অবয়বটি একদম স্পষ্ট হয়ে রিকের সামনে ফুটে ওঠে। রিক দেখে এক অতীব সুন্দরী রমণী তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটি আবারও সেই মিষ্টি কণ্ঠে রিককে বলে, চিনতে পারছো আমায় রিক? কই না তো, আমি তো আপনাকে চিনতে পারছি না। কে আপনি? এবার সেই মেয়েটি হঠাৎ করে বিকট শব্দে হাসতে থাকে। আর হাসতে হাসতেই সে বলতে শুরু করে, কি তুমি আমাকে চিনতে পারছো না বুঝি? নিজে হাতে আমাকে সৃষ্টি করে নিজেই ভুলে গেলে আমাকে? কি বলছেন কি আপনি? ঠিক করে বলুন। আমি আপনাকে সৃষ্টি করেছি তার মানে কি? কি বলতে চাইছেন আপনি? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। এবার রিক লক্ষ্য করে সেই মেয়েটির চেহারা ক্রমশ সুন্দর থেকে বীভৎসে পরিণত হচ্ছে। তার মিষ্টি কণ্ঠটি ক্রমশ কর্কশ হতে শুরু করেছে। এবার মেয়েটি তার সেই ক্রমশ কর্কশ হয়ে আসা কণ্ঠেই হাসতে হাসতে বলতে থাকে, ও তুমি আমাকে চিনতে পারছো না, তাই তো? এবার তবে দেখো তো এবার চিনতে পারো কি না। এটা বলতে বলতেই মেয়েটি চোখের পলকে এক ভয়ঙ্কর অবয়বে রূপ ধারণ করতে শুরু করে। এভাবেই মেয়েটি সুন্দরী থেকে রূপান্তরিত হয় এক ভয়ানক কোনো পিশাচিনীতে। উফ, কি বিভৎস দেখতে তাকে, কি বিভৎস তার চাউনি। চোখে যেন আগুন জ্বলছে, মাথার চুলগুলো যেন ফনা তুলে বিষধর সাপে পরিণত হয়েছে। আর তার সাথে তার মুখ থেকে বেরিয়ে আসছে লাল লকলকে জিভ। এবার রিক লক্ষ্য করে সেই ভয়ানক অবয়ব আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। আর তার জিভ যেন ক্রমশ লম্বা হয়ে রিকের শরীর ছুঁতে চাইছে। না, আর সহ্য করতে পারবে না রিক। ধর্মর করে বিছানায় উঠে বসে হাঁপাতে থাকে সে। ঘুম ভেঙে উঠে বসার পর রিক বুঝতে পারে এতক্ষণ যা যা তার সাথে ঘটেছে তা ওর স্বপ্ন ছিল। যা সে এতক্ষণ দেখছিল তা যে স্বপ্ন ছিল এটা ভেবে একটু যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে রিক। কিন্তু হঠাৎ এমন বীভৎস স্বপ্ন সে কেন দেখল ভেবে পায় না রিক। এরপর টাইম দেখার জন্য হাত ঘড়িতে তাকাতেই রিক বুঝতে পারে এখন ভোর রাত। বাইরে অল্প অল্প আলোর রেখা দেখা যাচ্ছে। না, আর বেশি সময় নেই তার কাছে। আর 2-1 ঘন্টা পরেই তাকে উঠতে হবে। তাই ওঠার আগে আর এক পশলা ঘুমের জন্য আবার বিছানায় শুয়ে পড়ে রিক। দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙে রিকের। ঘুম থেকে উঠে
দরজা খুলে সে দেখে মিস্টার রিচার্ড রেডি হয়ে তার জন্য দাঁড়িয়ে আছে। রিককে দরজা খুলতে দেখে মিস্টার রিচার্ড বললেন, কি রিক, প্রজেক্টের ওখানে যাবে না? তোমার দেরি হচ্ছে দেখে আমি তোমাকে ডাকতে এলাম। ঘড়িতে দেখেছো কটা বাজে? মিস্টার রিচার্ডের কথায় গাড়ির দিকে চোখ পড়তেই আঁতকে ওঠে রিক। বেলা 11টা বেজে গিয়েছে। তাই সে এবার লজ্জায় মুখ নিচু করেই উত্তর দেয়, আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। এটুকু বলেই দ্রুত বাথরুমে ঢুকে যায় রিক। ঠিক তার কথা মতো 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে বেরিয়ে আসে রিক। এরপর মিস্টার রিচার্ডকে নিয়ে প্রজেক্টের জায়গার উদ্দেশ্যে রওনা দেয় সে। কিন্তু শ্রমিকদের আগের দিনই কাজ বুঝিয়ে দেওয়া ছিল বলে সেখানে গিয়ে তারা দেখে শ্রমিকরা খননের কাজ শুরু করে দিয়েছে। এবার রিক কিছুক্ষণ তাদের কাজের তদারকি করে প্রজেক্টের জায়গাটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে থাকে। জায়গায় প্রথমবার এলেও রিকের কাছে এই জায়গাটা অনেক পরিচিত মনে হয়, কিন্তু এমন মনে হওয়ার কারণটা বুঝতে পারে না রিক। যাই হোক, কিছুক্ষণ এভাবে প্রজেক্ট স্পটটা ঘুরে দেখার পর শ্রমিকদের ক্যাম্পের পাশে থাকা আর একটা ছোট ক্যাম্পের দিকে যায় সে। এটি আসলে রিক আর মিস্টার রিচার্ডের জন্য তাদের কোম্পানি থেকে বরাদ্দকৃত রেস্টরুম। সেখানে গিয়ে রিক একটা ফাইল খুলে বসে এবং এদিক ওদিক উল্টে পাল্টে দেখতে থাকে। এই প্রজেক্টেরই ফাইল সেটা। ইতিমধ্যে মিস্টার রিচার্ড একটু অসুস্থ থাকায় রিককে এখনকার সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে তিনি বাড়িতে ফিরে গিয়েছেন। তাই রেস্টরুমে রিক একা বসে মনোযোগ দিয়ে ফাইলটা দেখতে থাকে আর কিছু কাজ করতে থাকে। বেশ কিছুক্ষণ পর রিক খেয়াল করে দূর থেকে একটা মেয়েলি কণ্ঠে কেউ যেন তার নাম ধরে ডাকছে। প্রথমে বিষয়টাকে মনের ভুল ভেবে খুব একটা পাত্তা না দিয়ে রিক আবার নিজের কাজে মন দেয়। কিন্তু একটু পরে আবার সে ওই ডাকটা শুনতে পায়। এবার সে শুনতে পায় আরো স্পষ্টভাবে, আরো কাছ থেকে কেউ যেন তার নামটা ধরে ডাকছে। একটু নড়ে চড়ে বসে মন দিয়ে শোনার চেষ্টা করে যে কে ডাকছে তাকে। কিছুক্ষণের মধ্যেই রিক বুঝতে পারে এই কণ্ঠটা আর কারো নয়, বরং গতকাল রাতে স্বপ্নে দেখা সেই নারী অবয়বটির কণ্ঠ। আবারও তার মনে পড়ে যায় আগের রাতের সেই ভয়ানক স্বপ্নের কথাটা। এরই মধ্যে হঠাৎ আর একটা ডাকে ঘুম ভেঙে যায় তার। চোখ মেলে রিক দেখতে পায় একজন শ্রমিক তার সামনে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, তাহলে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। কাজের মাঝখানে সে যে কখন ঘুমিয়ে পড়েছিল তা সে ভেবে পায় না। হঠাৎ শ্রমিক লোকটির কথায় রিকের ভাবনায় ছেদ পড়ে। রিককে চুপচাপ বসে থাকতে দেখে শ্রমিক লোকটি তার উদ্দেশ্যে বলতে শুরু করে, সরি স্যার, আপনার অনুমতি ছাড়াই আপনার রুমে ঢুকে পড়ার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি অনেকক্ষণ ধরেই বাইরে থেকে আপনাকে ডাকতেছি। শেষমেশ আপনার কোনো সাড়া না পাইয়ে আপনার অনুমতি ছাড়াই আপনার রুমে ঢুকতে বাধ্য হই। আরে ইটস ওকে, কোনো প্রবলেম হয়নি। তা তুমি আমাকে ডাকছো কেন সেটা তো বলো, কোনো সমস্যা হয়েছে? ইয়ে স্যার, আসলে খননের সময় আমাদের এক শ্রমিকের কোদাল কোনো একটা জিনিসে এসে বেঁধে যায়। প্রথমে আমরা সবাই ভাবি হয়তো মাটির নিচে কোনো পাথর আছে, কিন্তু একটু পর উপর থেকে অল্প মাটি সরাতেই আমরা বুঝতে পারি মাটির নিচে হয়তো ধাতব কিছু রয়েছে। আর এইসব জায়গা তো অনেক পুরনো, জিনিসপত্র থেকে থাকে, কিন্তু আপনার অনুমতি ছাড়া তো আমরা এইসব জিনিস মাটির নিচ থেকে তুলতে পারি না। তাই আপনাকে ডাকতে আসা। আপনি দয়া করে আমার সাথে একটু চলুন। এটুকু বলেই হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে যায় শ্রমিক লোকটি। লোকটির কথা শুনে তার পেছন পেছন রিকও বেরিয়ে আসে, আর তারা দুজনে একসাথে প্রজেক্ট স্পটের কাছে চলে যায়।
এরপর রিক সব শ্রমিকদের পিছনে সরিয়ে দিয়ে মাটির নিচে কি আছে দেখার জন্য উঁচু হয়ে খনন করা জায়গাটির পাশে বসে পড়ে। আর একটু নিচু হয়ে রিক দেখে সত্যি সেখানে কিছু একটা আছে বলে মনে হচ্ছে। এবার সে নিজেই আলতো হাতে সেখান থেকে মাটি সরাতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই মাটির নিচ থেকে একটা পুরনো কাপড় মোড়া মূর্তি দৃশ্যমান হয়। কাপড়টি অনেক পুরনো হয়ে প্রায় ছিঁড়ে গিয়েছে, আর তাই কাপড় না সরিয়েও বোঝা যাচ্ছে এর মধ্যে মুড়ে রাখা মূর্তিটি। এবার মূর্তিটিকে আলতো হাতে মাটি থেকে উঠিয়ে আনে রিক। আর কিসের মূর্তি এটা তা দেখবার জন্যে ছেঁড়া কাপড়টি খুলে নিচে ফেলে দেয় সে, আর পূর্ণাঙ্গভাবে দৃশ্যমান হয় মূর্তিটি। এটি ছিল একটি নারী মূর্তি। হঠাৎই মূর্তিটির এদিক ওদিক ঘুরতে ফিরিয়ে দেখার সময় মূর্তিটির মাথায় থাকা মুকুটের আঘাতে রিকের হাতের বেশ কিছুটা জায়গা কেটে যায়। আর তার পর মুহূর্তেই হঠাৎই চারপাশে দমকা বাতাস বইতে শুরু করে। মাথার ওপরের নীল আকাশ মুহূর্তেই কালো করে আসে। দূরে কোথাও জোরে বজ্রপাত হয়, আর সেই সাথে শুরু হয় প্রবল বৃষ্টি। যেন প্রকৃতিও ভয়ানক কিছু ঘটার পূর্বাভাস দিচ্ছে। এবার বৃষ্টি থেকে বাঁচতে সব শ্রমিকরা যে যার মতো নিজেদের ক্যাম্পে চলে যায়। রিকো দ্রুত তার রেস্টরুমে চলে আসে, আর আসার সময় মূর্তিটিও তার সাথেই নিয়ে আসে। এবার রুমে এসে রিক লক্ষ্য করে তার হাতের ক্ষত থেকে ঝরে পড়া রক্তে যেন স্নান করেছে মূর্তিটা। এতক্ষণ মনেই ছিল না হাতের ক্ষতের কথা। রিক দ্রুত মূর্তিটা তার টেবিলের ওপর রেখে নিজের হাতের ক্ষতস্থানে একটা ব্যান্ডেজ করে। আর তারপর একটা পরিষ্কার কাপড় নিয়ে মূর্তিটাকে পরিষ্কার করার জন্য টেবিল থেকে উঠিয়ে মূর্তিটা আবার হাতে নেয়, আর খুঁটিয়ে খুঁটিয়ে মূর্তিটি দেখতে শুরু করে। মূর্তিটি ছিল একটি 1 ফুট সাইজের ধাতব নারী মূর্তি, হয়তো কোনো প্রাচীন দেবী, কারণ মূর্তিটির একটা হাত অভয় মুদ্রার ভঙ্গিতে রাখা। কিন্তু মূর্তিটির অপর হাতের দিকে তাকিয়েই আঁতকে ওঠে রিক, কারণ মূর্তিটির অপর হাতে ধরা আছে একটি মানুষের কাটা মাথা, আর মূর্তিটির মুখে লেগে আছে রক্ত হিম করা এক শীতল হাসি। বেশিক্ষণ মূর্তিটির দিকে তাকিয়ে থাকতে পারে না রিক। দ্রুত তার টেবিলের ড্রয়ার খুলে মূর্তিটি সেখানে রেখে দেয়। তার পরিষ্কার করা হয়ে ওঠে না মূর্তিটা। সেদিন সেই দুর্যোগ থামতে থামতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, তাই সেদিন আর শ্রমিকরা কোনো কাজ করতে পারে না। এবার বাইরের বৃষ্টিটা একটু ধরে আসতেই রিক শ্রমিকদের পরের দিনের কাজ বুঝিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে এসে মিস্টার রিচার্ডের সাথে দু একটা দরকারি কথা সেরে নেয়। তখনই মিস্টার রিচার্ড লক্ষ্য করে রিকের হাতের ব্যান্ডেজটা। আরে রিক, তোমার হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে হাতে? না না, ও কিছু না, ওই তো কাজের সময় একটু আঘাত লেগেছে, ও বেশি কিছু না। কোনো এক অজানা কারণে মূর্তির কথাটা এক প্রকার লুকিয়েই চায় সে, কিন্তু সে এমন কেন করলো তা সে নিজেও জানে না। তারপর রাতের খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। তার শরীর ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে সে। কিন্তু মাঝরাতে আজ আবার আগের দিনের মতো সেই বীভৎস স্বপ্নটা দেখে ঘুম ভেঙে বিছানায় উঠে বসে রিক। সে কিছু বুঝতে পারে না এই স্বপ্নটা কেন দেখছে সে। আবার কটা বাজছে দেখার জন্য ঘড়ির দিকে তাকায়। আঁতকে ওঠে রিক। আজ আবারও সেই একই সময়ে স্বপ্ন দেখে তার ঘুম ভেঙেছে। এটাও কি সম্ভব?
কিন্তু তাকে যেহেতু আবার সকাল সকাল উঠতে হবে, তাই এসব নিয়ে আর বেশি না ভেবে নিছকই একটা কাকতালীয় ঘটনা মনে করে আবার ঘুমিয়ে পড়ে রিক। পরদিন সকালে যথাসময়ে ঘুম থেকে উঠে রেডি হয়ে বাইরের ঘরে এসে রিক দেখে মিস্টার রিচার্ড রেডি হয়ে ওর জন্য অপেক্ষা করছে। এরপর রিক ও মিস্টার রিচার্ড ব্রেকফাস্ট সেরে প্রজেক্ট স্পটের উদ্দেশ্যে বেরিয়ে যায়। প্রজেক্ট স্পটে গিয়ে তারা দেখে শ্রমিকরা আগের দিনের মতো কাজ শুরু করে দিয়েছে। আবার কিছুক্ষণ তাদের কাজের তদারকি করার পর রিক বুঝতে পারে তাদের মধ্যে আজ একজন শ্রমিক অনুপস্থিত। এবার অনুপস্থিত শ্রমিক লোকটির ব্যাপারে অন্যদের জিজ্ঞাসা করলে তারা বলে, অনুপস্থিত শ্রমিক লোকটি বেশ অসুস্থ থাকায় সে আজ কাজে আসেনি, বিশ্রাম নিচ্ছে। এই বিষয়টাকে খুব স্বাভাবিকভাবেই নেয় রিক। এটা নিয়ে আর মাথা না ঘামিয়ে রেস্টরুমের দিকে চলে যায় সে। রেস্টরুমে যাওয়ার পর নিজের টেবিলের দিকে তাকিয়ে বেশ অবাক হয় রিক। সে দেখতে পায় তার টেবিলের ওপরে আগের দিনের পাওয়া সেই মূর্তিটি রাখা আছে, কিন্তু তার যতটা মনে পড়ে কাল তো এখান থেকে যাওয়ার আগে সে মূর্তিটাকে টেবিলের ড্রয়ারে রেখে তালা বন্ধ করে গিয়েছিল, আর এখনও ড্রয়ারটা তালা বন্ধই আছে। তাহলে মূর্তিটি বাইরে এলো কিভাবে? এসব ভাবতে থাকে রিক, কিন্তু কিছুক্ষণ পরেই সে ভাবে হয়তো সে এই কালকেই তাড়াহুড়ো করে মূর্তিটাকে এখানে ফেলে চলে গিয়েছিল, তাই বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে এটা নিয়ে আর খুব বেশি ভাবে না রিক। আর এবার মূর্তিটাকে ড্রয়ারে রেখে নিজের কাজে মন দেয় সে। কিন্তু তাড়াহুড়োই সে খেয়াল করে না যে মূর্তিটির গায়ে আজ গতকাল লেগে থাকা রক্তের চিহ্ন মাত্র নেই। কোনো এক জাদু বলে কেউ যেন মূর্তির ওপর লেগে থাকা তাজা রক্তের শেষ ফোঁটাটাও শুষে নিয়েছে। এভাবে কর্মব্যস্ততার মধ্যে দিয়েই সেদিনটা কেটে যায়। রিক ও মিস্টার রিচার্ড সময় মতো বাড়িতে ফিরে রাতের খাবার সেরে যে যার মতো রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু আগের রাতগুলোর মতো আজ রাতেও সেই একই সময় সেই একই স্বপ্নে ঘুম ভেঙে যায় রিকের। কিন্তু আজ স্বপ্নটা একটু অন্যরকম ছিল। আজ রিকের স্বপ্নে আসা সেই নারী অবয়বটিকে দেখতে আরও ভয়ানক লাগছিল, কারণ আজ সেই অবয়বটির ঠোঁটের কোণে লেগেছিল তাজা রক্ত। এই স্বপ্ন দেখে সেদিন আর ঘুমোতে পারেনি রিক। পরের দিন সকালে যথাসময়ে রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে সে। এরপর রিক ও মিস্টার রিচার্ড আগের দিনের মতো একসাথে প্রজেক্ট স্পটের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা স্পটে পৌঁছে যায়, কিন্তু প্রজেক্ট স্পটের দৃশ্য আজ একটু ভিন্ন ছিল। আজ স্পটে পৌঁছে রিক ও মিস্টার রিচার্ড দেখে শ্রমিকরা আজ কাজ বাদ দিয়ে সবাই এক জায়গায় জড়ো হয়ে কি যেন করছে। এবার শ্রমিকদের ভিড় ঠেলে ভিড়ের মধ্যে প্রবেশ করে মিস্টার রিচার্ড ও রিক। কিন্তু সেখানে গিয়ে যে দৃশ্য দেখে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না তারা। তারা দেখে আগের দিনের অসুস্থ থাকা শ্রমিক লোকটির মৃতদেহ তাদের সামনে পড়ে আছে। মৃতদেহের বিভিন্ন জায়গা থেকে খুবলে খুবলে মাংস উঠিয়ে নেওয়া হয়েছে। মৃত ব্যক্তির বুকের মাঝের জায়গাটায় অনেকটা বড় একটা ক্ষত, আর সেখান থেকে হৃৎপিণ্ডটা উপড়ে ফেলা হয়েছে। মৃতদেহের মাথাটা একপাশে ফেলে রাখা। দেখে মনে হচ্ছে কেউ যেন প্রবল আক্রোশে ছিঁড়ে ফেলেছে মাথাটা। এই দৃশ্য চোখের সামনে দেখে আর সহ্য করতে পারে না রিক। মাথা ঘুরে সেখানেই জ্ঞান হারায় সে। এরপর মিস্টার রিচার্ডের নির্দেশে শ্রমিকরা তাকে ধরাধরি করে রেস্টরুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। মিস্টার রিচার্ড রিকের মুখে জলের ছিটে দিতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসে। রিক আস্তে আস্তে চোখ মেলে তাকায়। এই ঘটনার পর
ওই দিন মিস্টার রিচার্ড রিককে আর কোনো কাজ করতে দেননি। তিনি নিজেই শ্রমিকদের সব কাজ বুঝিয়ে দিয়ে রিককে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন। বাড়িতে ফিরে রিক আর মিস্টার রিচার্ড রাতের খাবার খেয়ে নেয়। এরপর রিকের শরীর দুর্বল থাকায় রিককে তার রুম অবধি ছাড়তে যায় মিস্টার রিচার্ড। সেই সময় রিক তাকে প্রশ্ন করে, স্যার, একটা প্রশ্ন করতে পারি? বলছিলাম, শ্রমিক লোকটির মৃতদেহের কি কোনো ব্যবস্থা করা হয়েছিল? হ্যাঁ, আমি অন্য শ্রমিকদের বলেছিলাম জঙ্গলের এক প্রান্তে গিয়ে লাশটিকে জ্বালিয়ে দিতে, কারণ এখানে লাশটি যদি পুঁতে ফেলা হয় তবে আবার কোনো বন্য পশু লাশটিকে মাটি খুঁড়ে বার করে আনতে পারে। আর আমাদের উপর কোম্পানি থেকে আগেই অর্ডার দেওয়া থাকে যে কোনো প্রজেক্টের কাজে এসে যদি কোনো শ্রমিকের আকস্মিক মৃত্যু হয় তবে প্রজেক্ট স্পটের পাশেই মৃতদেহটি সৎকার করে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা স্যার, মৃতদেহটা দেখে আপনার কি মনে হয়েছে কোনো বন্য জন্তুর পক্ষে কোনো মানুষকে এইভাবে, মানে এতটা নৃশংসতার সাথে হত্যা করা কি আদৌ সম্ভব? শোনো রিক, আমি আগেকার দিনের মানুষ। আমার ধ্যান ধারণা চিন্তা ভাবনার সাথে তোমাদের বর্তমান সময়ের ধ্যান ধারণা মিলবে না। উল্টে আমার চিন্তা ভাবনার কথা তুমি শুনলে হয় আমাকে তুমি পাগল ভাববে, আর না হয় ভাববে যে আমি কুসংস্কার আচ্ছন্ন মানুষ। কিন্তু আমি তো জানি আমার প্রতিটা ধ্যান ধারণা কতটা যুক্তিযুক্ত আর কতটা সত্য, কারণ আমি বিভিন্ন ঘটনা চাক্ষুষ করে বিভিন্ন বইপত্র ঘেটে তবেই কোনো সিদ্ধান্ত নিই। স্যার, মানুষের চিন্তাভাবনাগত পার্থক্য থাকতেই পারে, আর এটাই তো স্বাভাবিক। সবার কি আর চিন্তাভাবনা এক হয়? কিন্তু তার জন্য অন্যের চিন্তাভাবনাকে সম্মান করব না, বা অন্যের চিন্তাভাবনায় পার্থক্য হলে তাকে কুসংস্কার বলে ভাববো, এমন তো মানুষ আমি নই স্যার। আপনি সেটা ভালো করেই জানেন। আসলে আপনি এই মৃত্যুটা নিয়ে কি ভাবছেন সেটাই একটু জিজ্ঞাসা করার ছিল। প্লিজ বলুন না আমাকে, আপনার মতামতটা কি এই বিষয়ে? এবার রিকের কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ থেকে মিস্টার রিচার্ড বলতে শুরু করে, দেখো রিক, শ্রমিক লোকটির মৃত্যু কোনো বন্য পশু দ্বারা হয়নি বলে আমি মনে করি। প্রথমে সবার মতো আমিও ভেবেছিলাম যে হয়তো ওই মৃত্যুর জন্য কোনো বন্য পশুই দায়ী, কিন্তু কিছুক্ষণ পরেই আমার ভুল ভাঙল। কিছুক্ষণ ভালো করে দেখার পর যখন দেখলাম লোকটির মাথাটি তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে একটু দূরে পড়ে রয়েছে, তখন আমার ভুল ভাঙে। কারণ এটা কোনো বন্য জন্তুর কাজ হতে পারে না। কোনো বন্য জন্তু হলে শ্রমিক লোকটিকে হত্যা করলেও মাথা ছিঁড়ে ফেলতো না। ওর লাশটা দেখে আমার মনে হচ্ছে কেউ যেন প্রবল আক্রোশে লোকটির ধর কেটে মাথাটা ছিঁড়ে নিয়ে ফেলে দিয়েছে। রিক, আমার মনে হয় লোকটির মৃত্যুর পেছনে অন্য কোনো শক্তির হাত রয়েছে, আর হতে পারে এটা কোনো অতি প্রাকৃত শক্তির কাজ। মিস্টার রিচার্ডের কথাগুলো শুনে কিছুটা বিস্ময়ের চোখে রিক তাকিয়ে থাকে তার দিকে। মিস্টার রিচার্ডের কথাগুলো আদেও বিশ্বাস হয় না তার। সে মুখে আর এ বিষয় নিয়ে কিছু না বলে চুপ করে বসে থাকে। মিস্টার রিচার্ড বিষয়টা বুঝতে পেরে তিনিও আর এ বিষয়ে কোনো কথা বলেন না। আচ্ছা রিক, তুমি বিশ্রাম নাও, এমনিতেও তুমি অসুস্থ, পরে কথা হবে। এটুকু বলেই মিস্টার রিচার্ড রিকের ঘর থেকে বেরিয়ে যায়। রিকও আর কথা বাড়ালো না। রিক মিস্টার রিচার্ড যাওয়ার পর ঘুমানোর চেষ্টা করতে থাকে, আর শরীর দুর্বল থাকায় সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কিন্তু একটু পরে আগের রাতগুলোর মতো সেই বীভৎস স্বপ্ন দেখে আবার ঘুম ভেঙে যায় তার। আজ আবার সেই নারী অবয়ব তার স্বপ্নে এসেছিল, আবার সেই একই কথাগুলো বলেছিল অবয়বটি। এই কথাগুলো শুনতে শুনতে রিক এখন অভ্যস্ত প্রায়। কিন্তু কিছুক্ষণ পর রিক খেয়াল করে আজ নারী অবয়বটি তার হাতে কি যেন একটা ধরে আছে। আরে হ্যাঁ, ওটা তো একটা কিছুর কাটা মাথার মতো লাগছে। চমকে ওঠে রিক, কিন্তু পরক্ষণেই
একটু কৌতূহল বশত কিসের মাথা ওটা দেখার জন্য একটু ভালোভাবে অবয়বটির হাতের দিকে তাকাতেই বড় একটা ধাক্কা খায় রিক। নারী অবয়বটি তার হাতে একটা মানুষের কাটা মুন্ডু ধরে আছে। কাটা না বলে ছিঁড়ে আনা মাথা বলাটাই ভালো হবে। আর মাথাটি ছিল সেই সকালের মৃত শ্রমিক লোকটির। সকালে যেমন দেখেছিল ঠিক তেমনই এখনো লোকটির চোখে ভয় বিস্ফারিত, অথচ স্থির। আর লোকটির দৃষ্টি এখন তার দিকেই নিবদ্ধ। আর সহ্য করতে পারে না রিক। ভীষণ জোরে চিৎকার দিয়ে ঘুম থেকে সোজা বিছানায় উঠে বসে সে। আজও ঠিক একই সময় ঘুম ভেঙেছে তার, কিন্তু একটু আগে দেখা বীভৎস স্বপ্নের পর সেদিন রাতে আর ঘুমোতে পারেনি সে। পরদিন সকালে রিকের শরীর অসুস্থ থাকলেও সে মিস্টার রিচার্ডের সাথে প্রজেক্ট স্পটে যায়। যদিও মিস্টার রিচার্ড অনেকবার তাকে যেতে বারণ করেছিল, কিন্তু রিক তার কোনো কথাই শোনেনি। আজ প্রজেক্ট স্পটে গিয়ে রিক কারোর সাথে খুব বেশি কথা বলেনি। সে কিছুক্ষণ শ্রমিকদের কাজের তদারকি করে রেস্টরুমে চলে যায় কিছু ফাইল দেখতে। গতদিন অসুস্থ থাকায় সে কোনো কাজই করতে পারেনি, কিন্তু আজ কাজগুলো শেষ করতেই হবে। বেশ কিছু রিপোর্ট বানাতে হবে। এসব ভাবতে ভাবতেই টেবিলের ড্রয়ারে থাকা ফাইলটি বের করার জন্য রিক টেবিলের ড্রয়ারটি খুলে, কিন্তু ড্রয়ারটা খুলে সে বেশ অবাক হয়। ড্রয়ার খুলে রিক দেখতে পায় সেখানে সেদিনের পাওয়া মূর্তিটি আর নেই। কিন্তু আজ রিকের স্পষ্ট মনে আছে যে সেদিন যাওয়ার আগে সে নিজের হাতে মূর্তিটি ঢুকিয়ে তালা বন্ধ করে রেখেছিল ড্রয়ারটা। আর ড্রয়ারটা যে অন্য কেউ ধরেছে এটা ভাবারও কোনো উপায় নেই, কারণ তালার চাবিও তার কাছেই থাকে। একটু চিন্তিত মুখে এসব ভাবছিল রিক। হঠাৎই বাইরের একটা শোরগোলের আওয়াজে রিকের সম্ভিত ফেরে। কি হয়েছে দেখার জন্য রিক কাজ রেখে রুমের বাইরে বেরিয়ে আসে। বাইরে কিছু শ্রমিকেরা একত্রিত হয়ে কিছু একটা নিয়ে কথা বলছে। সেখানে কি হয়েছে দেখার জন্য রিক একটু এগিয়ে যায়। ইতিমধ্যে তাদের শোরগোল শুনে রিকের মতো মিস্টার রিচার্ড সেখানে চলে এসেছে। এবারে রিক ও মিস্টার রিচার্ড কিছুক্ষণ নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে ভিড় ঠেলে সামনে এগিয়ে যায়। এবারে রিক শ্রমিকদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে, কি হচ্ছে কি এখানে? তোমরা কাজবাজ বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে চেঁচামেচি করছো কেন? এবার সেই ভিড় থেকে একজন শ্রমিক রিককে লক্ষ্য করে ভিড় ঠেলে বাইরে বেরিয়ে আসে। আর সেই লোকটি বলতে শুরু করে, স্যার, সেদিন আমাদের দলের যে শ্রমিক লোকটি মারা গিয়েছিল না, আজ একটু দরকারে আমি তার ক্যাম্পে যাই, আর সেখান থেকে আমি একটা জিনিস পাই। স্যার, এই দেখুন, আমি লোকটির ঘর থেকে এইটা পেয়েছি। এটুকু বলেই সেই লোকটি তার হাতটা একটু ওপরে তুলে ধরে। আর রিক এবার বেশ অবাক হয়। রিক দেখে লোকটি তার হাতে সেদিনের পাওয়া সেই মূর্তিটি ধরে আছে। কিন্তু এটা এখানে আসলো কিভাবে? এটা তো সে তার ড্রয়ারে তালা বন্ধ করে রেখেছিল, আর চাবিও তার কাছেই ছিল। তাহলে কিভাবে মূর্তিটি এখানে এলো? মনে মনে ভাবতে থাকে রিক। রিক, এই মূর্তিটা তোমরা কোথায় পেয়েছো? মিস্টার রিচার্ডের প্রশ্নে সম্বিত ফেরে রিকের। মিস্টার রিচার্ড এতক্ষণ পুরো ঘটনাটা দেখছিলেন, কিন্তু শ্রমিক লোকটির হাতের মূর্তিটি দেখে তিনি এবার সামনে এগিয়ে এসে লোকটির হাত থেকে মূর্তিটি নিয়ে বেশ অবাক চোখে মূর্তিটি দেখতে দেখতে রিককে প্রশ্ন করে মিস্টার রিচার্ড। আসলে সেদিনকে মাটি খননের সময় কিছু শ্রমিক মাটির নিচ থেকে এটা খুঁজে পেয়েছিল। পরে তারা মূর্তিটা মাটির নিচ থেকে তোলার আগে আমার অনুমতির জন্য আমাকে সেখানে নিয়ে যায়। আমি এরপর মূর্তিটা সাবধানে মাটি থেকে তুলে আনি। এরপর বিস্তারিত খবর আমার জানা নেই। তা এত বড় একটা ঘটনা ঘটে গেল, কই
তুমি তো আমাকে একটিবারও এ বিষয়ে কিছু জানালে না। তোমার কি উচিত ছিল না রিক একটিবার অন্তত আমাকে এই বিষয়টা জানানো? এক্সট্রিমলি সরি। আসলে এরপর এত কিছু যে এত তাড়াতাড়ি ঘটে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। সরি স্যার, এরপর এর মাঝে আপনাকে আর জানানো হয়নি স্যার। প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। মিস্টার রিচার্ড আর এ বিষয়ে কথা না বাড়িয়ে একটু চিন্তিত মুখেই মূর্তি হাতের রেস্টরুমের দিকে চলে গেলেন। এরপর সারা দিন বেশ কর্মব্যস্ততার মধ্যে দিয়েই সেদিনটা কেটে যায়। সারা দিনের কাজের চাপ আর মিস্টার রিচার্ডের সাথে মূর্তিটা নিয়ে কোনো কথা হয় না রিকের। সন্ধ্যায় কাজ সেরে রিক এবং মিস্টার রিচার্ড বাড়িতে ফিরে আসে। রাতেও তাদের মধ্যে আর খুব বেশি কথা হয় না। সারাদিনের কাজের চাপে রিক প্রায় ভুলেই গিয়েছিল সকালের ঘটনা আর মূর্তিটার কথা। তাই কাজের চাপে তার আর ভাবাই হয় না যে কিভাবে মূর্তিটা তার ড্রয়ার থেকে বেরিয়ে শ্রমিক লোকটির ঘরে যেতে পারে। সেদিন রাতে রিক আবার স্বপ্ন দেখে। আজ সে দেখে সেদিন মাটির নিচ থেকে সে যে মূর্তিটি পেয়েছিল সেটি তার ঘরের দিকে আসছে। এরপর রিকের ঘরের মধ্যে প্রবেশ করে ধাতব মূর্তিটি। রিক অবাক চোখে দেখতে থাকে ধাতব মূর্তিটি অবিকল দম দেওয়া পুতুলের মতো হাঁটছে, যা কখনোই সম্ভব নয়। এবার সে আরও অবাক হয়। সে দেখে সেই মূর্তিটা তার ঘরে ঢোকার পরেই আস্তে আস্তে নিজের রূপ পাল্টাতে শুরু করেছে, আর সে একটা অবয়বে পরিণত হচ্ছে। মূর্তিটির রূপ পাল্টে পরিবর্তন হতে হতে এক সময় ভয়ঙ্কর নারী অবয়বে পরিণত হয়। আর আজ সেই নারী অবয়বটি হাতে ধরে আছে আর একজনের ধর থেকে উপড়ে নেওয়া মাথা। কার মাথা দেখার জন্য ভালোভাবে তাকাতেই রিক বড় রকমের ধাক্কা খায়। রিক দেখে আজ নারী মূর্তিটি তাদের দলেরই আর এক শ্রমিকের মাথা ধরে দাঁড়িয়ে আছে। লোকটির দৃষ্টি স্থির অথচ শীতল। লোকটি তার দিকেই তাকিয়ে আছে। রিক ভীষণ রকমের ভয় পেয়ে যায়, আর রিকের এই ভয়ার্ত মুখ দেখেই সেই অবয়বটি আবার ভয়ঙ্কর শব্দে হাসতে থাকে। আর সহ্য করতে পারে না রিক। চিৎকার করে ঘুম থেকে সোজা উঠে বসে হাঁপাতে থাকে সে। আজ তার চিৎকারটা একটু বেশি জোরালো ছিল, তাই এত রাতে তার চিৎকার শুনে পাশের রুম থেকে মিস্টার রিচার্ড ছুটে আসেন রিকের রুমে। মিস্টার রিচার্ড রিককে অনেকবার রুমের বাইরে থেকে ডাকেন, কিন্তু রিক তখন এতটাই ভয় পেয়েছিল যে সাড়া দেওয়ার মতো অবস্থায় ছিল না। এবার রিকের কোনো সাড়া শব্দ না পেয়ে মিস্টার রিচার্ড রিকের রুমে ঢুকে যান। সেখানে তিনি দেখেন রিক অন্ধকারে তার খাটের ওপরে বসে হাঁপাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো কিছু নিয়ে খুব ভয় পেয়েছে সে। এবার মিস্টার রিচার্ড রিকের রুমের লাইট অন করে রিকের পাশে এসে বসে। তার হাতে জলের গ্লাসটা এগিয়ে দেন। রিক মিস্টার রিচার্ডের দিকে একবার তাকিয়ে তার হাত থেকে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে সমস্ত জলটা খেয়ে নেয়। জলটা খাওয়ার পর রিক আগের তুলনায় একটু শান্ত হয়েছে দেখে মিস্টার রিচার্ড আবার ধীর কণ্ঠে রিককে প্রশ্ন করে, রিক, কি হয়েছে তোমার? এখানে আসার পর থেকেই আমি তোমার মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। প্রথমে আমি বিষয়টা খুব একটা গায়ে না লাগালেও আজ তোমার চিৎকার শুনে আমি তোমাকে নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছি। কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। আমি জানি না স্যার আমার কি হয়েছে, তবে তবে এটা ঠিক এখানে আসার পর থেকে আমার সাথে অনেক অদ্ভুত ঘটনা ঘটে চলছে স্যার।
যা আগে কোনোদিন ঘটেনি। আমি জানি না স্যার, আমি জানি না আমার সাথে কি হয়েছে, তবে এটা ঠিক এখানে আসার পর থেকে আমার সাথে অনেক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। এই ঘটনা আগে আমার সাথে কোনোদিন ঘটেনি স্যার। আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। আমি জানি না আমি বাঁচতে পারবো কি না। হ্যাঁ, কিছু যে একটা সমস্যা হচ্ছে তোমার, তা আমি বুঝতে পারছি, কিন্তু কি কি হচ্ছে তোমার সাথে শুরু থেকে আমাকে খুলে বলো তুমি। স্যার, এখানে আসার পর থেকেই এক অদ্ভুত স্বপ্ন প্রতি রাতে আমাকে তাড়া করে বেড়ায়। আমি সত্যি বলছি স্যার, আপনি বিশ্বাস করতে পারবেন না। প্রতি রাতে আমার স্বপ্নে এক নারী অবয়ব ভেসে আসে। প্রথমে তো সে বেশ মধুর কণ্ঠেই আমাকে জিজ্ঞেস করে যে আমি তাকে চিনতে পারছি কিনা, কিন্তু আমি যখন তাকে বলি যে আমি তাকে চিনতে পারছি না, তখনই সে বিকট শব্দে হেসে ওঠে, এক ভয়াল দর্শন নারী মূর্তিতে পরিণত হয়ে যায়, আর আমাকে বলতে থাকে, আমাকে নিজের হাতে সৃষ্টি করে এখন আমাকেই চিনতে পারছো না তুমি? প্রথম দুদিন এটুকু বলার পরেই আমার স্বপ্নটা ভেঙে যেত। আগের দিন ওই নারী অবয়ব যখন আমার স্বপ্নে আসে, তখন সে তার হাতে একটা কাটা মাথা ধরেছিল। হ্যাঁ, কাটা মাথা। আর সেই মাথাটা ছিল গতকাল মারা যাওয়া ওই শ্রমিক লোকটির। আমি প্রথমে ভেবেছিলাম আমি হয়তো সকালে লোকটির মৃত্যু নিয়ে বেশি চিন্তা করছিলাম, তাই এমনি দেখেছি। কিন্তু আজ সেই অবয়ব আবার আমার স্বপ্নে আসে। আজ প্রথমে সে আসে মাটির নিচ থেকে পাওয়া সেই মূর্তির বেশে। কিছু পরে সেই মূর্তিটি সেই ভয়াল দর্শন নারী অবয়বের রূপ নেয় স্যার। আজ তার ঠোঁটের কোণা দিয়ে বেয়ে পড়ছিল ঠাটকা রক্ত, আর হাতে ধরা ছিল আরেকটা কাটা মাথা। স্যার, আপনি শুনলে অবাক হবেন, আজ মাথাটা ছিল আমাদেরই দলের আরেকজন শ্রমিকের। হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি। আর সেই কাটা মাথাটা থেকে লোকটা আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল স্যার। ও কি শীতল ভয়ার্ত দৃষ্টি! আমি ভেবে পাচ্ছি না এ সব কিছু হচ্ছে আমার জন্য। তার দৃষ্টি আমি ভুলতে পারছি না, কিছুতেই না। আর কিছু বলতে পারে না রিক। সে মাথায় হাত দিয়ে বসে আবার আগের মতো ভয়ে হাঁপাতে থাকে। এবার মিস্টার রিচার্ড তাকে শান্ত করতে করতে বলতে শুরু করেন, রিক, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, তবে তোমার সব সমস্যার মূলে রয়েছে ওই মূর্তিটা। মূর্তিটার জন্য আমার সমস্যা মানে? আপনি কি বলতে চাইছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, আপনি প্লিজ আমাকে পুরোটা বুঝিয়ে বলুন, প্লিজ। দেখো রিক, আমি এখনো সম্পূর্ণভাবে নিশ্চিত নই যে মূর্তিটা আসলে কিসের, কিন্তু আমি যদি খুব বেশি ভুল না করে থাকি, তবে এই মূর্তিটা এক ভয়াল পিশাচিনী। অনেক গ্রন্থে এক অদ্ভুত পিশাচিনীর উল্লেখ রয়েছে, যার আকৃতি কোনো দেবীর মতো হলেও বাস্তবে সে একজন পিশাচ। সে তার সুন্দর চেহারা নিয়ে সবার সামনে আসলেও বাস্তবে সে খুবই ভয়ানক। বাস্তব রূপে তার এক হাতে থাকে একটা কাটা মাথা, আর এক হাতে সে অন্য দেবীদের মতো অভয় মুদ্রায় জাগ্রত করে রাখে। আমি এখনো জানি না যে আমি যার কথা ভাবছি এটি আসলে তারই মূর্তি কিনা, কিন্তু এটুকু বুঝেছি যে এই মূর্তিটা কোনো সাধারণ মূর্তি নয়। মিস্টার রিচার্ডের বলা কথাগুলো শুনে এক প্রকার চমকে ওঠে রিক। স্যার, আমার খুব ভয় করছে স্যার, মারাত্মক কিছু ঘটবে না তো? আমি এখনো জানি না রে কি ঘটতে চলেছে। তোমার আরো আগে আমাকে এই বিষয়টা সম্পর্কে জানানো উচিত ছিল, তবে আমি নিশ্চিত সামনে আরো ভয়ানক কিছু আসতে চলেছে। সরি স্যার, আমার আরো আগে আপনাকে জানানো উচিত ছিল। আচ্ছা রিক, তুমি বেশি চিন্তা করো না, আমি আর তুমি এই বিষয়টা সামলে নেব। তুমি এতটা ভয় পেও না। আর আমি মূর্তিটাকে আমার সাথে করে বাড়িতে নিয়ে এসেছি।
তাই এত চিন্তার কিছু নেই। রিকের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে দিতে বলেন মিস্টার রিচার্ড। এভাবেই ভয় ও উৎকণ্ঠার মাঝে সেদিন রাতটা কেটে যায়। পরদিন সকালে অনিচ্ছা সত্ত্বেও মিস্টার রিচার্ড ও রিক প্রজেক্ট স্পটে চলে যায়। কিন্তু তারা তখনও জানতেন না যে আজ তাদের জন্য সেখানে খুব ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। প্রজেক্ট স্পটে পৌঁছতেই একটা দৃশ্য তাদের চোখে পড়ল, যার সম্মুখীন তারা এর আগেও হয়েছিল। তারা দেখল আজ শ্রমিকেরা কাজ বন্ধ করে সে আগের দিনের মতো এক জায়গায় ভিড় করে কি যেন আলোচনা করছে। এবার তারা ভিড় ঠেলে ভেতরে ঢোকে, আর ভেতরে ঢুকে তারা যা দেখতে পায় তাতে রিকের ভয়টা আবার অনেক গুণ বেড়ে যায়। সেখানে তারা দেখে আরও একজন শ্রমিক মৃত অবস্থায় সেখানে পড়ে রয়েছে, আর একটু দূরে তার ধর থেকে ওপরানো মাথাটা পড়ে আছে ঠিক আগের দিনের মতোই। মিস্টার রিচার্ড এবার বেশ কৌতূহলী হয়ে শ্রমিকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, আচ্ছা, এত বড় একটা ঘটনা ঘটে গেল রাতের বেলা, তা তোমরা এই লোকটির কোনো চিৎকার শুনতে পাওনি? কই না তো, কাল রাতে তো আমরা কোনো চিৎকার শুনিনি স্যার। এদিকে রিক আর সহ্য করতে পারে না এই দৃশ্য। চিৎকার করে সেখানে মাথায় হাত দিয়ে বসে পড়ে। মিস্টার রিচার্ড রিকের অবস্থা দেখে এবার বেশ চিন্তিত হয়ে যান। তিনি রিককে একটু শান্ত করার জন্য রিককে নিয়ে রেস্টরুমে চলে যান, আর যাওয়ার আগে অন্য শ্রমিকদের নির্দেশ দিয়ে যান লাশটিকে প্রজেক্ট স্পটের শেষ প্রান্তে পুড়িয়ে ফেলতে। রিককে নিয়ে রেস্টরুমে আসার পর রিক আবার কান্নায় ভেঙে পড়ে। স্যার, এগুলো আমার সাথে কেন হচ্ছে স্যার? কেন হচ্ছে? আমি গতকাল যে শ্রমিকটার কাটা মাথা ওই নারী অবয়বের হাতে দেখলাম, আজ সে মারা গেছে স্যার। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? এটা এটা কিভাবে সম্ভব স্যার? আমি তো বুঝতে পারছি না যে ওই নারী অবয়ব কেন বারবার আমার স্বপ্নে আসছে। এর থেকে কি আমার মুক্তি নেই? এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রিকের কথাগুলো খুব মন দিয়ে শুনছিলেন মিস্টার রিচার্ড। এবার তিনি আস্তে আস্তে রিকের কাঁধে হাত রেখে বলতে শুরু করেন, রিক, তুমি কেঁদো না, এখন কান্নাকাটির সময় নয়। বিপদ যখন এসেছে তখন সেই বিপদ থেকে বের হওয়ার পথও নিশ্চয়ই থাকবে। আমাদের এখন সেই পথটাই খুঁজে বের করতে হবে, আর এই কাজ আমাদের দুজনকেই একসাথে করতে হবে, বুঝলে? কিন্তু স্যার, কিভাবে আমরা এই বিপদ থেকে উদ্ধারের রাস্তা খুঁজে বের করব? কিন্তু মিস্টার রিচার্ড রিকের কথায় কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকেন। এভাবে কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভেবে নিয়ে মিস্টার রিচার্ড বলেন, আমাদের এই বিষয়টা নিয়ে কিছু করার আগে এই জায়গার প্রাচীন ইতিহাস সম্পর্কে একটু জানতে হবে, আর তার জন্য আমাদের যেতে হবে এখানকার সব থেকে পুরনো কোনো লাইব্রেরিতে। দেখা যাক সেখানে এই জায়গা সম্পর্কে কোনো বই পাওয়া যায় কিনা। রিক, আমার বিশ্বাস এই জায়গা সম্পর্কে যদি আমরা জানতে পারি তবে এই সমস্যা সমাধানের জন্য আমরা কোনো না কোনো একটা উপায় ঠিক পেয়ে যাব। রিক মিস্টার রিচার্ডের কথায় কোনো উত্তর না দিয়ে শুধু সম্মতিসূচক মাথা নাড়ল। এরপর তারা আর দেরি না করে প্রজেক্ট স্পট থেকে লাইব্রেরির উদ্দেশ্যে বেরিয়ে গেল। স্থানীয় কিছু মানুষজনের সহায়তায় এবং বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা পৌঁছয় সেই অঞ্চলের সব থেকে পুরনো লাইব্রেরিতে। লাইব্রেরিতে ঢুকে তারা দেখে একজন বেশ বয়স্ক মহিলা রিসেপশনে লাইব্রেরিয়ানের চেয়ারে বসে আছেন। তাদের লাইব্রেরিতে ঢুকতে দেখে মহিলা মুখে একটা হাসি টেনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তাদের বলেন, স্বাগতম আপনাদের। বলুন, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? রিক মহিলাকে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই মিস্টার রিচার্ড রিককে থামিয়ে দিয়ে নিজেই মহিলার সাথে কথা বলতে সামনে এগিয়ে যায়।
মিস্টার রিচার্ড এবার মুখে একটা হাসি টেনে মহিলাকে বলেন, আসলে আমরা এই জায়গাটার ব্যাপারে একটু রিসার্চ করতে এসেছিলাম, কিন্তু এখানকার কোনো কিছুই আমরা জানি না। তাই এখানকার ইতিহাস সম্পর্কে জানতে আমাদের এই লাইব্রেরিতে আসা। সবাই বললো এটাই নাকি এখানকার সব থেকে পুরনো লাইব্রেরি। আপনি কি আমাদের এমন কোনো বই দিতে পারবেন যা পড়ে আমরা এখানকার ইতিহাস সম্পর্কে একটু ধারণা পেতে পারি? মিস্টার রিচার্ডের কথা শুনে লাইব্রেরিয়ান মহিলা বেশ কিছুক্ষণ চুপ থেকে কি যেন একটু ভেবে নিয়ে বলেন, হ্যাঁ, বই তো ছিল, কিন্তু এখন সেগুলো আদৌ পড়া যাবে কিনা আমি জানি না। বইগুলো আসলে অনেক আগের। বইটি উদ্ধারের আগে বইয়ের অনেক পাতা পোকায় খেয়ে নষ্ট করে ফেলেছে। আচ্ছা, আপনারা বসুন, আমি বইগুলো নিয়ে আসছি। আপনারাই দেখুন কিছু পড়তে পারেন কিনা। এটুকু বলে লাইব্রেরিয়ান মহিলা একটা রুমের মধ্যে ঢুকে যান। কিছুক্ষণ পর তিনি বেশ কিছু পুরনো বই নিয়ে বাইরে বেরিয়ে আসেন। এরপর বইগুলো তাদের সামনে রেখে বলেন, এইগুলোই এখানকার সব থেকে পুরনো বই। বইগুলোর অনেক পাতাই নষ্ট হয়ে গিয়েছে। দেখুন আপনারা এখান থেকে কিছু জানতে পারেন কিনা। এটুকু বলে মহিলা সেখান থেকে চলে যান। রিক ও মিস্টার রিচার্ড এবার আর দেরি না করে বইগুলো ঘাঁটতে শুরু করেন। প্রথম দুটো বই ঘেঁটে তারা তেমন কিছু জানতে পারে না। এবার তারা তৃতীয় বইটি পড়তে শুরু করে। আগের বই দুটির তুলনায় এই বইটির অবস্থা আরও খারাপ। বইটার অনেক জায়গায় পোকায় খেয়ে নষ্ট করে ফেলেছে। আসলে এটাকে বই বললে ভুল হবে। এটা ছিল কোনো এক ব্যক্তির লেখা একটা রিসার্চ বুক। মিস্টার রিচার্ড এবার বইটি পড়তে শুরু করেন। প্রথম দিকের পাতায় তারা তেমন কিছুই পায় না, কিন্তু মাঝখানের একটা পাতায় এসে মিস্টার রিচার্ডের চোখ আটকে যায়। মিস্টার রিচার্ড এবার লেখাগুলো পড়তে শুরু করেন। সেখানে লেখা ছিল, আমার নাম ডেভিড। আমি পেশায় একজন বিজনেসম্যান। বিভিন্ন অ্যান্টিক সামগ্রীর ব্যবসা করি। কিন্তু আমার একটু লোভের জন্য আজ আমি এ জঙ্গলে বসে আমার প্রাণ হারাতে চলেছি। আমি জানি এখানে আমার মৃত্যু অবধারিত, কারণ এখান থেকে বের হওয়ার সমস্ত পথ বন্ধ করে দিয়েছে সে। কিন্তু মৃত্যুর আগে আমি এ জঙ্গলের বিষয়ে কিছু কথা লিখে রেখে যেতে চাই, যাতে আমার মতো আর কেউ এখানে আসার ভুল না করে। জানি না আমার এই লেখাগুলো আদৌ কোনোদিন কারোর হাতে পৌঁছাবে কি না, কিন্তু তারপরেও আমি লিখে রেখে যাচ্ছি এই জঙ্গলটার বিষয়ে কিছু কথা। এই জঙ্গলটা একটা অভিশপ্ত জায়গা। অনেক বছর আগে একজন লোক কিছু কালো জাদু ও তন্ত্রমন্ত্র করার উদ্দেশ্যে এখানে আসেন, এবং তিনি নাকি এখানে কোনো এক পিশাচ দেবীর মূর্তি বানিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে। লোকটি প্রথমে মূর্তিতে বসবাসকারী পিশাচিনীকে যাকে হত্যা করার আদেশ দিত, পিশাচিনী তাদের নিজের রূপের মায়ায় ভুলিয়ে তাদের হত্যা করত। এইভাবে লোকটির সমস্ত অভীষ্ট পূরণ হতে থাকে। লোকটি পিশাচিনীর কাজের জন্য অনেক খুশি হয়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। লোকটি আর পিশাচিনীর কর্মকাণ্ডের দিকে খুব একটা মনোযোগ দেয় না, আর পিশাচিনীও রক্তের স্বাদ পেয়ে যায় ততদিনে, যার ফলে সে এবার শিকারের খোঁজে জঙ্গলের পাশে গ্রামে প্রবেশ করে। আর একে একে প্রতি রাতে গ্রামের বিভিন্ন ঘর থেকে উধাও হতে শুরু করে সেখানকার একের পর এক নিরীহ মানুষজন। এক পর্যায়ে সে খবর এসে পৌঁছায় সেই লোকটির কাছে। লোকটি এতদিনে পিশাচিনীর কথা প্রায় ভুলতেই বসেছিল, কিন্তু গ্রামের লোকেদের হঠাৎ করে এই উধাও হয়ে যাওয়ার খবরটি কানে আসতেই লোকটির মনে পড়ে যায় তার সৃষ্টি পিশাচিনীর কথা। আর সে বুঝতে পারে যে এসব তার সৃষ্টি পিশাচিনীর কাজ। সে আরও বুঝতে পারে যে এভাবে পিশাচিনীকে কাজ শেষের পর ছেড়ে রেখে দেওয়া উচিত হয়নি। তাই লোকটি পিশাচিনীকে আবার তার জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য সেই জঙ্গলে ফিরে যায়। মধ্যরাতে সে আবার পিশাচিনীকে আহ্বান করে এবং বলে,
আমার দেওয়া কাজ তুমি ভালোভাবে শেষ করেছো। আমি তোমার কাজে খুশি হয়েছি। তোমার কাজ এখন শেষ। এখন তোমার স্রষ্টা হিসেবে আমি তোমাকে আদেশ করছি, তুমি এখন এই মুহূর্তে তোমার দুনিয়ায় ফিরে যাও। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। পিশাচিনী ততদিনে রক্তের স্বাদ পেয়ে গেছিল। তাই সে লোকটির কথা শুনে বিকট হাসিতে ফেটে পড়ে আর বলে, তোমার কাজ শেষ করা পর্যন্তই আমি তোমার কথা শুনতে বাধ্য ছিলাম, কিন্তু যে মুহূর্তে তোমার কাজ শেষ করে আমি নতুন ভাবে নিজের ইচ্ছেকে স্বীকার করি, সেই মুহূর্তে আমি তোমার দাসত্ব থেকে মুক্ত হই। এখন আমি তোমার কথা শুনতে বাধ্য নই। এখন আমি মুক্ত। আমি এখন রক্ত চাই, রক্ত, নতুন শিকার চাই। আজ তুমি আমাকে আমার শিকার করার সময় আহ্বান করেছ, তাই তোমাকে এখন আমার শিকার হতে হবে। কারণ এখন আমার রক্ত চাই, রক্ত। লোকটি দেখতে থাকে তার চোখের সামনে আস্তে আস্তে পিশাচিনীর ভয়ঙ্কর রূপে পরিণত হচ্ছে। সে বুঝতে পারে যে এখন অনেক দেরি হয়ে গিয়েছে, এখন আর কিছুই করার নেই। এখন এই পিশাচিনীর হাতেই তাকে মরতে হবে। পিশাচিনীর হাত থেকে রক্ষা পাওয়া অসম্ভব জেনেও লোকটি জীবন রক্ষা করার শেষ চেষ্টা করার জন্য কিছু না ভেবেই পিশাচিনীর মূর্তিটাকে হাতে নিয়ে ছুটতে শুরু করে আর জঙ্গলের এক প্রান্তে লুকিয়ে পড়ে। কিন্তু পিশাচিনী তাকে ঠিকই কিছু সময়ের মধ্যে খুঁজে বার করে। আর শিকারের জন্য এতক্ষণ অপেক্ষা করার ফলে সে ভীষণ রাগে নিজের লম্বা নখল জিভ দিয়ে লোকটির বুক থেকে হৃৎপিণ্ড বের করে এনে প্রবল আক্রোশে ধর থেকে মুন্ডুটা ছিঁড়ে ফেলে। কিন্তু লোকটি তার মৃত্যুর আগে পিশাচিনীর মূর্তিটা একটা কাপড়ে মুড়ে কোথায় যেন লুকিয়ে ফেলে। ফলে পিশাচিনী লোকটাকে মরার পর আর নিজের মূর্তিটা ফেরত পায়নি। আর পিশাচিনীও এই জঙ্গল ছেড়ে অন্য কোথাও যাওয়ার শক্তি হারায়, এখানেই ঘুরে বেড়ায়। এই ঘটনার পর পিশাচিনী আর এই জঙ্গলের বাইরে কাউকে হত্যা করতে পারেনি। কিন্তু এই জঙ্গলে যে একবার এসেছে সে আর বেঁচে ফিরতে পারেনি। তাই জায়গাটিতে আর কেউ আসে না। এখানে কেউ আসলে তার মৃত্যু অবধারিত। কিন্তু আমি এখানকার লোকেদের কথা বিশ্বাস না করে মূর্তিটা লোভে পড়েই মূর্তিটা খুঁজতে এখানে এসেছিলাম আমার কিছু বিশ্বস্ত লোকেদের সঙ্গে। এখানে আসার পর অনেক চেষ্টা করেও আমরা মূর্তিটাকে খুঁজে বের করতে পারিনি। উপরন্তু একে একে আমি আমার সব সাথীদের হারাতে থাকি। আমাদের দলের মধ্যে একমাত্র আমি এখনো বেঁচে আছি। আজ অমাবস্যা, আজ পিশাচিনীর শক্তি কিছুটা কম থাকবে। আজই এই জঙ্গল থেকে বের হওয়ার শেষ সুযোগ আমার আছে। যদি আমি এই জঙ্গল থেকে কোনোভাবে বের হতে পারি তাহলে হয়তো আমি বেঁচে যেতে পারি। কিন্তু আমি জানি সে আমাকে এখান থেকে কিছুতেই বেরোতে দেবে না। এ পর্যন্ত পড়ে থামেন মিস্টার রিচার্ড। এরপর পাতাগুলো পোকায় খেয়ে নষ্ট করে ফেলেছে। লাইব্রেরি থেকে আর কিছু জানতে পারে না তারা। অবশেষে তারা বাড়ির পথে রওনা দেয়। ফেরার পথে রিক মিস্টার রিচার্ডকে জিজ্ঞেস করে, স্যার, খুব বেশি কিছু তো জানতে পারলাম না। এবার আমরা এই ভয়াবহ সমস্যা থেকে উদ্ধার পাবো কি করে? আমাদেরও কি তার মানে
এইভাবে অন্য সবার মতো পিশাচিনীর হাতে মারা যেতে হবে স্যার? স্যার, এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? আগের থেকেই এতটা ভেঙে পড়ো না রে। দেখো, এটুকু তো আমরা নিশ্চিত হতে পেরেছি যে এটা আসলে একটা পিশাচিনীরই মূর্তি। আর পিশাচিনীর মূর্তিটা মাটির নিচ থেকে বের করার জন্য সে এখন মুক্ত। সে এখন আবার আগের মতো তার ইচ্ছা মতো যে কোনো জায়গায় যেতে সক্ষম। আর এই জন্যই শ্রমিকদের মৃতদেহের আশেপাশে মূর্তিটা পাওয়া যায়। কিন্তু পিশাচিনীকে কিভাবে বিনাশ করা যায় সে বিষয়ে আমি এখনই কিছুই বলতে পারবো না। আমার কাছে কিছু বই আছে, আমি আজ রাতে একটু স্টাডি করব, তারপর বলতে পারবো যে এর হাত থেকে বাঁচার কোনো উপায় আছে কি না। তবে আমার মন বলছে একটা উপায় নিশ্চয়ই বের হবে। তুমি একটু ধৈর্য ধরো। এবার রিককে নিয়ে বাড়িতে ফিরে মিস্টার রিচার্ড রিককে নিয়ে সোজা তার রুমে চলে যায় আর ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। প্রায় মাঝরাত পর্যন্ত মিস্টার রিচার্ড সেখানে বসে নিজের বইপত্র ঘাটাঘাটি করে। রিক দেখতে থাকে মিস্টার রিচার্ডের কাছে অদ্ভুত অদ্ভুত সব বই রয়েছে। সকল বই ভূত, প্রেত, তন্ত্রমন্ত্র, ডাইনি, পিশাচিনী ইত্যাদি বিষয়ের ওপর লেখা। রিক বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছে মিস্টার রিচার্ড একটি বই খুব মনোযোগ দিয়ে পড়ছে। এসব দেখতে দেখতে রিক কি যেন আনমনা হয়ে ভাবছিল। হঠাৎ মিস্টার রিচার্ডের ডাকে তার সম্বিত ফিরল। পেয়েছি রিক, পেয়েছি। অনেক কষ্টের পর হয়তো একটা উপায় পেয়েছি। এবার রিক মিস্টার রিচার্ডের কথাগুলো শুনে যেন আশার আলো দেখতে পায়। সে মিস্টার রিচার্ডকে বেশ উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করে, স্যার, কি পেলেন স্যার? আমাকে প্লিজ একটু দয়া করে বলুন। আমার কাছে একটা বই আছে যেখানে বিভিন্ন ভূত, প্রেত, ডাইনি, পিশাচিনী ইত্যাদি সম্পর্কে লেখা আছে। তো সেই বই অনেকক্ষণ ঘাটাঘাটির পর আমি হিন্দু শাস্ত্রের এক বিশেষ পিশাচিনী সম্পর্কে জানতে পারি, আর তার নাম হলো ডাকিনী। কিন্তু তোমার পাওয়া এই মূর্তি পুরোপুরি ডাকিনী নয়, বরং ডাকিনীর এক রূপান্তরিত রূপ। এই রূপের এক হাতে থাকে একটা মানুষের কাটা মাথা, আর এক হাত অভয় মুদ্রার ভঙ্গিতে ওঠানো থাকে। এই পিশাচিনী অত্যন্ত ভয়ানক হয়ে থাকে। সে তার সুন্দর রূপ ও সুমধুর কণ্ঠ দিয়ে তার শিকারকে তার দিকে আকৃষ্ট করে এবং শিকারকে সম্মোহিত করে তার হত্যা করে, যার ফলে শিকার কোনো চিৎকার করার সুযোগ পায় না। এই পিশাচিনী প্রথমে তার উপাসকের সমস্ত ইচ্ছা পূরণ করে, কিন্তু উপাসক যদি না জানে যে কিভাবে এবং কখন এই পিশাচিনীকে কাজ শেষের পর আবার তার দুনিয়াতে পাঠাতে হবে, তবে উপাসকের ইচ্ছা পূরণের পর পিশাচিনী সাধকের দাসত্ব থেকে মুক্ত হয়ে যায়। এই পিশাচিনী তার উপাসকেরই প্রাণ নেয়, আর শুধুমাত্র এর উপাসক ছাড়া কেউ একে আবার এদের দুনিয়ায় পাঠাতে পারে না। এখন যদি কোনো ক্ষেত্রে এই পিশাচিনীর কোনো উপাসককে না পাওয়া যায়, সেই ক্ষেত্রে নতুন কাউকে ওই মূর্তির উপাসনা করে তবে তার বিনাশ করতে হয়। স্যার, তাহলে তো খুবই সমস্যা হলো, কারণ সকালের ওই রিসার্চ বুক থেকে আমরা জানতে পেরেছি এই পিশাচিনী তো বহু আগেই তার উপাসককে হত্যা করেছে। তাহলে তাহলে এর মানে এই দাঁড়ায় যে আমাদের মধ্যে আবার কাউকে এই পিশাচিনীর উপাসনা করতে হবে, তারপর তাকে বিনাশ করতে হবে, তাই তো? না, আমাদের হয়তো তেমন কিছু করতে হবে না, কারণ আমরা তো পিশাচিনীর সেই উপাসককে খুঁজে পেয়েছি আবার। কি বলছেন স্যার? আমরা সেই উপাসককে খুঁজে পেয়েছি? কিন্তু কিভাবে আর কখনই বা খুঁজে পেলাম? আর কেই বা সেই উপাসক? স্যার, আমার তো কিছুই মাথায় ঢুকছে না, আপনি প্লিজ পুরোটা খুলে বলুন। তুমি সেই উপাসক। কি বলছেন স্যার? আমি আমি এই মূর্তির উপাসনা করলাম কবে? আমি তো প্রথমবার এই মূর্তিটাকে দেখলাম। না স্যার, না না, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। না রিক, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি যা বলছি খুব ভেবে চিন্তে বলছি। দেখো রিক, এখানে এসে মূর্তিটা পাওয়ার আগে থেকেই তুমি এক নারী অবয়বকে স্বপ্নে দেখতে শুরু করো,
তারপর মূর্তিটা উদ্ধারের পর থেকে এখানকার প্রতিটা মৃত্যুর আগে সেই অবয়ব তোমার স্বপ্নে এসে তোমাকে সেই মৃত্যুর পূর্বাভাস দিয়ে যায়। আর মনে করে দেখো রিক, সে প্রতি রাতে তোমার স্বপ্নে এসে তোমাকে জিজ্ঞেস করে যে তুমি তাকে চিনতে পারছো কিনা। আর যখনই তুমি না বলো তখনই সে বলে তুমি নিজের হাতে আমাকে সৃষ্টি করে এখন চিনতে পারছো না। আর তোমার কথা অনুসারে তুমি প্রথমবার এই মূর্তিটাকে দেখেছো, তাহলে তাকে সৃষ্টির প্রশ্নই আসে না। তার মানে আগের জন্মে তুমিই সেই উপাসক ছিলে যে নিজের হাতে এই মূর্তিটা সৃষ্টি করেছিল। পরে পিশাচিনীর হাতে তোমার মৃত্যু হয়েছিল। আর আমার পড়া বইটাতেও লেখা আছে, যদি কখনো এই পিশাচিনীর উপাসক পিশাচিনীর প্রতীক বা মূর্তিকে কোথাও লুকিয়ে ফেলে, তবে পিশাচিনী আর তার মূর্তি খুঁজে বের করতে পারবে না। আর পিশাচিনীর সেই উপাসক ছাড়া আর কেউ মূর্তিটা উঠাতে পারবে না। আবার সাধক তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যদি অন্য কোনো প্রভাবে প্রভাবিত হয়ে মূর্তিটি উদ্ধার করে, সেক্ষেত্রেও পিশাচিনী মূর্তিতে প্রবেশ করতে পারবে না। যতক্ষণ না সাধক তার নিজ ইচ্ছায় মূর্তিটি উদ্ধার করে তার শরীরে রক্ত দিয়ে মূর্তিটা জাগ্রত না করবে, ততক্ষণ পিশাচিনী আগের মতো মূর্তিতে প্রবেশের অনুমতি পাবে না। পিশাচিনী যদি কোনো কারণে মূর্তিতে প্রবেশ করতে না পারে, তবে পিশাচিনীর বিনাশও সম্ভব নয়। আর ওই মূর্তির উপাসক ছাড়া ওই পিশাচিনীর বিনাশ সম্ভব নয়। তাই আগের জন্মের করা ভুল শোধরানোর জন্য তোমার আবার জন্ম হয়েছে। আর তুমিই পারো ওই পিশাচিনীকে আবার তার দুনিয়াতে ফেরত পাঠাতে। স্যার, আপনি এগুলো কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? আপনি আজকের সময় দাঁড়িয়ে এই সমস্ত পুনর্জন্মে বিশ্বাস করেন? আমাদের বিজ্ঞান যেখানে এত দূর এগিয়ে গেছে, সেখানে আপনি এখন আমাকে এই সমস্ত পুনর্জন্মের গল্প শোনাচ্ছেন? আচ্ছা, এখানে আসার পর থেকে ঘটা প্রত্যেকটা ঘটনা শুরু থেকে মনে করে দেখো তো রিক। এখানে আসার পর তোমার দেখা ওইসব স্বপ্নগুলো দেখা শুরু হওয়া, তারপর হঠাৎ মাটি খোঁড়ার সময় শ্রমিকদের মূর্তিটা পাওয়া, তারপর মূর্তিটা আর কাউকে ধরতে না দিয়ে তোমার নিজের হাতে নিজের ইচ্ছাতে ওটা মাটির থেকে তোলা, আর মাটি থেকে তোলার পর থেকেই একের পর এক শ্রমিকদের মৃত্যু, আর প্রতিবার মৃতদেহের পাশে মূর্তিটা খুঁজে পাওয়া। সব ঘটনাগুলো কি আমার বইতে লেখা কথাগুলোর সাথে হুবহু মিলে যাচ্ছে না রিক? আচ্ছা, এসব না হয় বাদই দিলাম, কিন্তু এতক্ষণ যা যা তোমার সাথে ঘটে গেল তার আদৌ কোনো ব্যাখ্যা বিজ্ঞানের ভাষায় আছে রিক? কিন্তু তাই বলে তুমি তোমার নিজের চোখে যা যা প্রত্যক্ষ করলে সেগুলো কি তুমি অস্বীকার করতে পারবে? হ্যাঁ, এত কিছু ঘটে যাওয়ার পরও তুমি এইসব অবিশ্বাস করতে পারবে রিক? রিক এবার মিস্টার রিচার্ডের কথাগুলো শুনে চুপচাপ বসে থাকে কিছুক্ষণ, কোনো উত্তর দিতে পারে না সে। এরপর বেশ কিছুক্ষণের নীরবতা, অতঃপর নীরবতা ভেঙে সে বলে, আচ্ছা স্যার, আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি আপনার কথা, কিন্তু স্যার আপনাকে এতটা চিন্তিত এখনো লাগছে কেন? কিছু কি হয়েছে? মানে আপনি কি কিছু লুকোচ্ছেন আমাদের থেকে? হ্যাঁ, আসলে আমার সব হিসেব মিললেও শুধু একটা হিসেবই কোনোভাবেই মেলাতে পারছি না, তাই একটু চিন্তিত। কিসের হিসেব স্যার? বই অনুসারে পিশাচিনীর মূর্তিতে তোমার রক্তের স্পর্শ না লাগলে পিশাচিনীর তো মূর্তিতে প্রবেশ করতে পারার কথা না। কিন্তু আমার জানা মতে তোমার রক্তের স্পর্শ তো মূর্তি পায়নি, তাহলে কিভাবে পিশাচিনী মূর্তিতে প্রবেশ করতে পারছে সেটাই বুঝতে পারছি না। সরি স্যার, আসলে আমি আপনার কাছ থেকে আরেকটা কথাও লুকিয়ে গিয়েছি। সেদিন আমার হাতের ওই ক্ষতটা অন্য কোনো কিছুর আঘাতে হয়নি স্যার, বরং মূর্তির আঘাত লেগেই হয়েছিল। সেদিন যখন মূর্তিটা আমি প্রথম পাই, তখন মূর্তিটা নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে অসাবধানতাবশত মূর্তির মাথায় থাকা ওই ধারালো মুকুটে আমার হাতটা অনেকটাই কেটে যায়, আর আমার হাত থেকে বেশ কিছুটা রক্ত লেগে যায় মূর্তিটার গায়ে। কিন্তু আমি নিজেও জানি না স্যার কেন সেদিন আপনি জিজ্ঞেস করার পরেও আপনাকে আমি সত্যিটা বলতে পারিনি। কথা শেষ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে রিক। আচ্ছা,
ইটস ওকে, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, কিন্তু তোমার আরো আগে এগুলো আমার জানানো উচিত ছিল রিক। তাহলে হয়তো এতগুলো নিষ্পাপ মানুষের প্রাণ যেত না। আচ্ছা স্যার, তাহলে আপনিই বলুন, এই পিশাচিনীকে বিনাশের জন্য আমাকে কি করতে হবে? শোনো, আগামীকাল সকালে প্রজেক্ট স্পটে গিয়ে প্রথমেই আমাদের সমস্ত শ্রমিকদের এখান থেকে বহু দূরে পাঠিয়ে দিতে হবে, কারণ এখান থেকে দূরে চলে গেলে পিশাচিনী আর তাদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, যার ফলে আর কোনো শ্রমিকের মৃত্যু হবে না। কিন্তু এতে আমাদের প্রাণের ঝুঁকি একটু বেড়ে যাবে, কারণ বই অনুসারে ওই পিশাচিনীকে শুধুমাত্র চন্দ্রগ্রহণের রাতেই বিনাশ করা সম্ভব, কারণ এই দিনেই পিশাচিনী তার পূর্ণ শক্তিতে প্রকাশিত হয় এবং তার উপাসকের আত্মাকে বন্দি বানিয়ে তার কাছে রেখে দেয়। আর একবার তার উপাসকের আত্মাকে বন্দি করতে পারলে পিশাচিনীকে আর কেউ আমাদের দুনিয়া থেকে তাদের দুনিয়ায় পাঠাতে পারে না। এবার তুমি পিশাচিনীর উপাসক হওয়ায় সে চেষ্টা করবে তোমার আত্মাকে বন্দি করে তার কাছে আজীবনের জন্য রেখে দিতে। একবার এ কাজ করতে পারলে পিশাচিনী সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে, সে তখন যেখানে খুশি সেখানে যেতে পারবে, যাকে ইচ্ছা তাকে তার শিকারও বানাতে পারবে। তাই এই ভয়াবহ অবস্থা আটকাতে তোমাকেই চন্দ্রগ্রহণের দিন এই পিশাচিনীকে তার দুনিয়াতে পাঠিয়ে দিতে হবে। আর আমার হিসেব অনুসারে আগামী পরশুদিনই চন্দ্রগ্রহণ হওয়ার কথা। চন্দ্রগ্রহণের দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় আমাদের কিছু ক্রিয়া করতে হবে। কি ক্রিয়া করতে হবে তা পরশুদিনই বলবো তোমাকে। এরপর এভাবেই উত্তেজনা আর উৎকণ্ঠা নিয়ে কেটে যায় সেদিনের রাতটা। পরদিন সকালে মিস্টার রিচার্ড ও রিক প্রজেক্ট স্পটে গিয়ে বেশ অবাক হয়, কারণ তারা ভেবেছিল আজও হয়তো স্পটে এসে দেখতে হবে আবারও কোনো শ্রমিকের মুন্ডুহীন লাশ। কিন্তু সেদিন তেমন কিছু না হওয়ায় তারা বেশ অবাক হয় এবং মনে মনে বেশ শান্তি অনুভব করে। তারপর আর সময় নষ্ট না করে তারা সকল শ্রমিকদেরকে বলেন, কিছু সমস্যার জন্য আপাতত কাজ বন্ধ থাকবে, আর আজ তোমাদের জন্য এই শহরের বাইরে থাকার বন্দোবস্ত করা হয়েছে। তোমরা যে যার জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠে পড়ো, ড্রাইভার তোমাদের সেখানে নিয়ে যাবে। এরপর শ্রমিকরা তাদের নির্দেশ মতো সেখান থেকে বেরিয়ে পড়ে। শ্রমিকরা বেরিয়ে গেলে মিস্টার রিচার্ড আর রিক দুজনে মিলে খুব ভালো করে প্রজেক্ট স্পটটা ঘুরে ঘুরে দেখতে থাকেন। এরপর তারা রেস্টরুমে চলে আসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু রেস্টরুমে ঢুকেই তারা খুব বিস্মিত হয়, কারণ সেখানে ঢুকে তারা দেখে রিকের টেবিলের ওপর সেই মূর্তিটা রাখা। কিন্তু এটা কিভাবে সম্ভব, কারণ সেদিন যাওয়ার আগে মিস্টার রিচার্ড নিজে মূর্তিটা তার সঙ্গে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এই বিষয়ের ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ বই অনুসারে মূর্তিটা এখন স্বাধীন। আর এই কদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে তারা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে মূর্তিটার ক্ষমতা কতখানি। ফলে এই বিষয়টা নিয়ে তারা খুব বেশি চিন্তা করল না। তারা আবার মূর্তিটা তাদের সঙ্গে করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কারণ আগামীকাল রাতের ক্রিয়ায় মূর্তিটা অবশ্যই লাগবে। বাড়ি ফিরে রাতের খাবারের সময় তাদের কেয়ারটেকার কথা প্রসঙ্গে বলে, আজ গ্রামে বীভৎসভাবে কোনো এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে। কোনো পশু তার ধর থেকে মাথাটা আলাদা করে ফেলেছে, আর তার রক্তশূন্য শরীরটা ফেলে গেছে। এগুলো শুনে মিস্টার রিচার্ড আর রিকের বুঝতে বাকি থাকে না এটা কার কাজ। তার সাথে তারা এটাও বুঝতে পারে যে কেন আজ কোনো শ্রমিকের মৃত্যু হয়নি। রিক কথাগুলো শুনে আর খেতে পারে না, সে না খেয়েই টেবিল ছেড়ে উঠে যায়। আর কিছুক্ষণ পর মিস্টার রিচার্ডও টেবিল ছেড়ে উঠে আসেন। উফ, আর একটা রাতের অপেক্ষা। আজকের রাতটা কোনোভাবে পার করতে পারলেই কালকে পিশাচিনীকে তার দুনিয়ায় পাঠানোর সুযোগটা চলে আসবে। এটা একসাথে বসে
আলোচনা করেছিলেন রিক ও মিস্টার রিচার্ড। এরপর তারা ঠিক করেন আজ রাতে তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে একসাথেই রাতটা কাটাবেন তারা। যথারীতি আজ তারা খুব তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিয়ে দুজনে একসাথে মিস্টার রিচার্ডের রুমে চলে আসে। বেশ কিছুক্ষণ গল্প করার পর কখন যেন সারাদিনের ক্লান্তিতে তাদের চোখে ঘুম নেমে আসে, আর তাদের অনিচ্ছা সত্ত্বেও বেশ গভীর ঘুমে তলিয়ে যায় তারা। কিন্তু কিছুক্ষণ পর রিকের ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় মিস্টার রিচার্ডের। ঘুম ভেঙে মিস্টার রিচার্ড দেখেন রিক খুব ভয়ার্ত মুখে তাকে ডাকছে। এ কি হয়েছে রিক? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কি আবার সেই ভয়ঙ্কর স্বপ্নটা দেখেছো? হ্যাঁ স্যার, আজ আমি যা দেখেছি আমি তা মুখে বলে প্রকাশ করতে পারবো না স্যার। আজ সেই নারী অবয়ব সেই নারী অবয়ব আবার আমার স্বপ্নে এসেছিল স্যার। কিন্তু কিছুক্ষণ পরে আমি দেখলাম সে একজন লোককে তার পিছু পিছু নিয়ে গিয়ে সোজা ধর থেকে তার মাথাটা ছিঁড়ে নিল আমার চোখের সামনে স্যার। তারপর তার ধর থেকে রক্ত খেতে শুরু করলো। একটু পর রক্ত খাওয়া শেষে সে সেই কাটা মাথাটা আমার দিকে ফিরে জিজ্ঞেস করলো, কিরিক, তুমি আজও আমাকে চিনতে পারছো না? আমি তখনই দেখলাম স্যার, আর আমি তখনই দেখলাম সেই নারী অবয়বটি আমাদের কেয়ারটেকারকে তার শিকার বানিয়েছে স্যার। এসব কি বলছো তুমি রিক? আমাদের কেয়ারটেকার? তুমি ঠিক দেখেছো তো রিক? হ্যাঁ স্যার, আমি একদম ঠিক দেখেছি। কিন্তু আমার দেখাটা যদি এবারও সত্যি হয়ে থাকে তাহলে তো এতক্ষণের মধ্যে লোকটার পিশাচিনির শিকার হয়ে যাওয়ার কথা। আপনি প্লিজ একটু আমার সাথে নিয়ে চলুন স্যার। আপনি প্লিজ একটু আমার সাথে চলুন স্যার। কোনো মতে নিজের কথাটা শেষ করে হন্তদন্ত হয়ে নিচের দিকে ছোটে রিক, আর তার পেছন পেছন আসে মিস্টার রিচার্ড। সেখানে পৌঁছে তারা দেখেন আবার রিকের স্বপ্নটা সত্যি করে দিয়ে কেয়ারটেকারের ধর থেকে মাথাটা আলাদা করা লাশটা ফ্লোরের ওপর পড়ে রয়েছে। রিক এবার সত্যি খুব ভেঙে পড়ে। ভেঙে পড়াটাই স্বাভাবিক। মিস্টার রিচার্ড এবার রিককে সান্ত্বনা দিয়ে বলেন, আরে আর কিছু ঘন্টার বিষয় রিক, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যদি আগামীকাল এই বিধিটা যথাযথভাবে করতে পারো তবে আর কোনো মানুষকে এই পিশাচিনির কবলে পড়ে জীবন হারাতে হবে না। মিস্টার রিচার্ডের কথা শুনে রিক যেন একটু শান্ত হয়। এই ঘটনার পর সেদিন রাতে আর ঘুম হয় না তাদের। এরপর ভোরের আলোর সাথে সাথে একটা নতুন দিন আসে। হ্যাঁ, আজই সেই বিশেষ দিন যেদিন পিশাচিনি তার নিজের দুনিয়ায় ফিরে যাবে। আর কিছু সময়ের ব্যাপার, এসব ভেবে কোনো মতে সেদিনটা পার করে তারা। এরপর আস্তে আস্তে রাত নামে। সন্ধ্যা থেকে মিস্টার রিচার্ড ও রিক তাদের ক্রিয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী গোছগাছ করতে থাকেন। এভাবে কাজ করতে করতে সময় কেটে যায় এবং তাদের কামভীক্ষণপূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণের সময়ও হয়ে এসেছে। মিস্টার রিচার্ড এবার রিককে সমস্ত বিধিটা কিভাবে সম্পূর্ণ হবে তা বোঝাতে শুরু করেন। শোনো রিক, এই ক্রিয়ায় সব কাজ তোমাকেই করতে হবে, আমি শুধু তোমার পাশে থাকব। এই বিধির জন্য পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরুর আগে তোমাকে এখানে ঘুমাতে হবে। তারপর তুমি ঘুমিয়ে পড়লে আমি তোমার হাতে একটা বিশেষ ছুরি দিয়ে দেব, আর এখান থেকে আমি সেই পিশাচিনিকে আহ্বান করব।
পিশাচিনী আগের দিনগুলোর মতো আবার তোমার স্বপ্নে আসবে। আসলে বিষয়টি তোমার কাছে স্বপ্ন মনে হলেও বিষয়টি তোমার সাথে বাস্তবেই ঘটবে। পিশাচিনী তোমার আত্মাকে বন্দি করে তার সাথে নিয়ে যেতে চাইবে, আর তার জন্য আজ রাতে সে তোমার অনেক কাছাকাছি আসবে। আর যে মুহূর্তে সে তোমার বুকের উপরে হাত রাখবে, ঠিক তখনই তোমাকে তোমার হাতে থাকা ছুরি দিয়ে পিশাচিনীর বুকে ঠিক মাঝ বরাবর আঘাত করতে হবে। আর এর জন্য তুমি শুধু একবারই সুযোগ পাবে। সেই সুযোগ হাতছাড়া হলে আমাদের কিন্তু আর কিছুই করার থাকবে না। আর একটা কথা, স্বপ্নের মধ্যে যাই ঘটুক তোমাকে কোনোভাবেই ভয় পেলে চলবে না কিন্তু। খুব মনোযোগ দিয়ে এতক্ষণ মিস্টার রিচার্ডের কথাগুলো শুনছিলেন রিক। তার কথা শেষ হতেই রিক বলে, কিন্তু স্যার আমার খুব ভয় করছে। আমি কি পারবো সব কাজটা ঠিক মতো করতে? পারবে রিক, তোমাকে পারতেই হবে। নিজের প্রাণ বাঁচানোর জন্য হলেও তোমাকে পারতে হবে। ও আর একটা কথা, তুমি ঘুমানোর আগে আমি আমার হাতের সাথে শক্ত করে তোমার হাতটা বেঁধে নেব। তুমি যাই করো কখনো মনের ভুলেও স্বপ্নের মধ্যে আমার হাত ছাড়বে না। যদি তুমি মনের ভুলেও আমার হাত ছেড়ে দাও তাহলে কিন্তু পিশাচিনীকে বিনাশ করার পরেও তুমি আর আমাদের দুনিয়ায় নিজের শরীরকে ফেরাতে পারবে না। রিক মিস্টার রিচার্ডের কথাগুলো শুনে মুখে কিছু না বলে শুধুই একবার সম্মতিসূচক মাথা নাড়ে। এবার বিধি শুরু হয়। রিক মিস্টার রিচার্ডের দেওয়া নির্দেশ মতো আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে, আর ঘুমানোর আগে শক্ত করে নিজের হাতটা মিস্টার রিচার্ডের হাতের সাথে বেঁধে নেয়। রিক ঘুমিয়ে যাওয়ার পরেই মিস্টার রিচার্ড তার হাতে একটা অনেক পুরনো ছুরি দিয়ে দেয়, আর সেই মূর্তিটাকে সামনে রেখে পিশাচিনীকে আহ্বান করতে থাকে। এদিকে রিক ঘুমানোর কিছুক্ষণের মধ্যে সে স্বপ্নের দুনিয়ায় চলে যায়, আর সে লক্ষ্য করে তার হাতে কোথা থেকে যেন একটা অনেক পুরনো ছুরি চলে এসেছে। সে এবার এদিক ওদিক একটু দেখতে থাকে। এরই মধ্যে হঠাৎ সে লক্ষ্য করে আস্তে আস্তে তার সামনে একটা ধোঁয়ার কুণ্ডলী তৈরি হচ্ছে, আর সেখান থেকে একটা নারী অবয়ব বেরিয়ে আসছে। কিন্তু এ কি দেখছে রিক? আজ রিকের স্বপ্নে আসা নারী অবয়বটি অন্য দিনের থেকে সম্পূর্ণ ভিন্ন। তার মুখে কোনো হাসি নেই, উল্টে তার মুখ রাগে লাল হয়ে আছে। সুন্দর মুখের জায়গাটায় আজ ফুটে উঠেছে খুব বীভৎস একটা মুখ। চোখগুলো আগুনের মতো জ্বলছে, লকলকে জিভ লম্বা হয়ে যেন মাটি ছুঁতে চাইছে। তার হাতে দেখা যাচ্ছে অনেক বড় বড় নখ। সেই নারী অবয়ব আবার হিস হিসে কণ্ঠে রিকের উদ্দেশ্যে বলতে শুরু করে, আজ আমি তোমার আত্মাকে আমার সাথে নিয়ে যাব, কারণ আজ তুই আমার সমস্ত শিকারকে আমার সামনে থেকে দূরে পাঠিয়ে দিয়েছিস। আর তুই একমাত্র ব্যক্তি যারাতে আমি সৃষ্টি। আজও তোর হয়তো জন্মের মতোই আমি তোকে আবার মারব, তারপর তোর আত্মাটাকে আমার সাথে আজীবনের জন্য বশ করে রাখবো, বন্দি করে রাখবো। রিক এবার দেখতে থাকে পিশাচিনী আস্তে আস্তে তার কাছে এগিয়ে আসছে, আর রিক লক্ষ্য করে যে সে তার সমস্ত শক্তি হারিয়ে কোনো এক আকর্ষণে পিশাচিনীর দিকে তাকিয়ে আছে। পিশাচিনী এবার রিকের খুব কাছে চলে এসেছে, আর আস্তে আস্তে তার বুকে তার লকলকে জিভ বোলাতে থাকে। কিন্তু রিক কিছুই করতে পারছে না, আর সে ভুলেও গিয়েছে যে তাকে কী করতে হবে। এরই মধ্যে রিক এক অতি পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক সময় রিক। তোমার হাতে ছুরিটা জোরে চালিয়ে দাও ওই পিশাচিনীর বুকে, আর দেরি করো না রিক। রিকের এবার সবকিছু মনে পড়ে যায়,
আর সে এবার পিশাচিনীকে অবাক করে দিয়ে তার সমস্ত শক্তি এক করে হাতে থাকা ছুরিটা চালিয়ে দেয় পিশাচিনীর বুক লক্ষ্য করে। আর ছুরিটা চালানোর পরে রিক দেখতে পায় পিশাচিনী প্রচণ্ড চিৎকার করে পেছনে সরে গিয়ে আবার ধোঁয়ায় মিলিয়ে যায়। আর এরপর রিক কিছু বুঝে ওঠার আগেই সে তার হাতে প্রচণ্ড এক টান অনুভব করে, যার ফলে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে রিক দেখে মিস্টার রিচার্ড তার দিকে তাকিয়ে বসে আছে। এবার সে হাসি মুখে মিস্টার রিচার্ডকে বলে, স্যার স্যার, আমি পিশাচিনীকে আবার তার দুনিয়ায় পাঠাতে সক্ষম হয়েছি স্যার। হ্যাঁ স্যার, স্যার স্যার আমি পেরেছি স্যার। হ্যাঁ স্যার, আমি ওই পিশাচিনীকে আবার তার দুনিয়ায় পাঠাতে সক্ষম হয়েছি স্যার। হ্যাঁ আমি জানি তুমি পেরেছো তাকে তার দুনিয়াতে পাঠাতে। কিন্তু স্যার একটা কথা, আমি বলার আগে আপনি জানলেন কি করে যে আমি পেরেছি, আমি সফল হয়েছি আমার কাজে? আর স্যার, আমার স্বপ্নের মধ্যে আমি আপনার কণ্ঠ শুনলাম কিভাবে? আপনি জানলেন কিভাবে যে ওই সময়ে আমি সব ভুলে গিয়েছিলাম? আসলে আমি লক্ষ্য করছিলাম তুমি হঠাৎ করে স্বপ্নের মধ্যে খুব ছটফট করছিলে, কিন্তু তোমার হাত নড়ছিল না। তাই আমি ধারণা করলাম যে হয়তো পিশাচিনী তোমাকে কোনোভাবে সম্মোহিত করেছে, তাই তুমি ইচ্ছা থাকা সত্ত্বেও হাত নাড়াতে পারছো না। তাই আমি তখন এখান থেকে তোমার সম্বিত ফেরানোর জন্য তোমার কানে কানে ওই কথাগুলো বলছিলাম। আর তার কিছুক্ষণের মধ্যে তুমি আবার তোমার হাতটা নড়াচড়া শুরু করলে, এবং ওই দেখো ওই পিশাচিনীর মূর্তিটা ভেঙে পড়ে আছে। আর মূর্তিটা ভাঙার পরেই আমি নিশ্চিত হই যে তুমি পিশাচিনীকে আবার তার দুনিয়াতে পাঠাতে সক্ষম হয়েছ। আর তাই মূর্তিটা ভেঙে পড়ার সাথে সাথেই আমি তোমার হাত ধরে টান দিয়ে তোমার আত্মাকে আবার আমাদের দুনিয়ায় ফিরে আসার নির্দেশ দিই। এই ঘটনার পর সেদিনের বাকি রাতটুকু মিস্টার রিচার্ড আর রিক টুকটাক গল্প করেই কাটিয়ে দেয়। আর পরের দিন সকালে তারা তাদের মেইন অফিসে ফিরে যায়। যদিও তার কিছুদিন পর তারা আবার একটি নতুন দলের সাথে সেখানে আসে প্রজেক্টের বাকি কাজটুকু শেষ করতে, কিন্তু সেদিনের ওই রাতের পর ওই জঙ্গলে আর কেউ কখনো প্রাণ হারায়নি। এতক্ষণ আপনারা শুনছিলেন দেবব্রত ভট্টাচার্যের লেখা নিশিরাতের আতঙ্ক। আশা করছি গল্পটি আপনাদের মনের মধ্যে একটু হলেও জায়গা করতে পেরেছে। ভালো লাগুক বা খারাপ লাগুক, একটাই কথা বলবো আপনাদেরকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং তার সাথে একটা লাইক অবশ্যই আপনারা কিন্তু করবেন, কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্ট আমাদেরকে খুবই মোটিভেট করবে। খুব শীঘ্রই আমরা আবার ফিরে আসব নতুন স্বাদের নতুন গল্প নিয়ে। ততক্ষণ সাবধানে থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য ভালোবাসা অবিরাম। শুভরাত্রি।